প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব বেশি পরিমাণে ভালো আছো। আজকে কিন্তু আমাদের পরিমাণগত রসায়ন যে পার্টটুকু আছে এটা কিন্তু আমাদের লাস্ট পার্ট, এবং আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে অলরেডি হচ্ছে ভয়েসে জানিয়ে দিছি, মেসেজে জানিয়ে দিছি। আমরা শুধু 5টা সৃজনশীল কমপ্লিট করব এখান থেকে ইনশাল্লাহ। এ অধ্যায়ের যে কোনো ফরম্যাটেই কোশ্চেন আসুক না কেন, তোমরা অবশ্যই আনসার করতে পারবা। ওই ফরম্যাটটা শুধু ফলো করবা, এবং এই ফরম্যাট ফলো করার জন্য গত যে 2টা লেকচার ছিল এটা অলরেডি নেওয়া হয়েছে। এই 2টা লেকচার তোমাকে অবশ্যই ফলো করতে হবে। আমি তো তোমাকে প্যাটার্নটা ধরাই দিব, দেন পরের কাজটা কি, ওইখান থেকে শুধু হচ্ছে সলভ করা। আর আমি তোমাকে গ্যারান্টি দিতেছি, তুমি আজকে এই ক্লাসটা করো, করার পর টেস্ট পেপার খোলো, তুমি দেখবা যে হচ্ছে 95% কোশ্চেন তুমি অনায়াসে 2 লাইনে করে ফেলতে পারবা। বুঝছো? এই তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো আমাকে একটু কনফার্ম করবা যে আমার ভয়েস ঠিকঠাক ক্লিয়ার আছে কিনা, দেন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমি শুরু করে দিব। হ্যাঁ, আচ্ছা, শেয়ারটা কি আমি করে দিব? আচ্ছা, এই তোমরা যারা যুক্ত আছো একটু কনফার্ম করে ফেলো, দেন হচ্ছে আমি শুরু করতেছি। হ্যাঁ, এই আমি শুধু 1 মিনিট টাইম নিতেছি তোমাদের কাছ থেকে। হ্যাঁ, দেন এখানে এই যে যুক্ত হইছো প্রমিত, দেন হচ্ছে মাহমুদুল। হ্যাঁ, সালাম দিছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বস। দেখো, তোমরা যারা যুক্ত আছো সাথে সাথে হচ্ছে তোমাদের পরিচিত ফ্রেন্ডদেরকে মেনশন করে রেখে দিও। হ্যাঁ, যেন জিনিসটা আসলে ওই একটা জিনিস বারবার রিপিট করা না লাগে। দেখো, তোমাদেরকে যেই 2টা ক্লাস অলরেডি নিলাম, ওই 2টা ক্লাসের মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম আসলে সলভ করা হয়েছে যে এমসিকিউ গুলা, এবং এমসিকিউ গুলা আমি বিশ্বাস করি যে ওই প্যাটার্নে, যেই প্যাটার্নে আমি বলছি তোমাকে, ওই প্যাটার্নটা যদি তুমি ফলো করতে পারো, এমসিকিউ আসলে তোমার কোনো ব্যাক পাইতে হবে না, টোটালটুকু ইজিলি তুমি সলভ করে ফেলতে পারবা। এন্ড দেন আজকে যখন সিকিউ প্যাটার্নটা দেখাবো, এখানে সিকিউ স্লাইডে ছিল কিন্তু সলভ করি নাই। ওইখানে কিছু থিওরির কথা বলছি বা সূত্রের কথা বলছি, তোমাকে আজকে দেখাবো যে ওই সূত্রগুলো যখন আমি এখানে অ্যাপ্লাই করব, 2 লাইনে ম্যাথ হয়ে যাচ্ছে বা সর্বোচ্চ 3 লাইন যাওয়া লাগছে। এখন তুমি যদি ভাবো যে আসলে তো আমি বোর্ড পরীক্ষায় বা আসলে যদি এইভাবে দেই আমি কি ফুল মার্কস পাবো কিনা, এই জন্য আমি তোমাকে আবার হচ্ছে এটা একটা চোরামি টেকনিকও বলতে পারো, এটা আমি তোমাকে শিখাই দিব যে আসলে কিভাবে এই ম্যাথটা তোমাকে তখন আবার বড় লাগবে দেখতে। ওই প্যাটার্নটা তোমাকে আবার শিখাই দিব, তুমি শুধু ওই প্যাটার্নটা ফলো করবা। ম্যাথ তুমি করবা হচ্ছে 3 লাইনেই, তুমি হচ্ছে কি করবা, ওই প্যাটার্নটা হচ্ছে আগে পরে নিয়ে আসবা। এই সিনারিওটা আমি তোমাকে বলবো যে তুমি কোন ওয়েতে আসলে অ্যাপ্রোচ করে আগাবা। ঠিক আছে? আচ্ছা, এই যে তোমরা যারা যুক্ত হয়েছে, হ্যাঁ সবাই সালাম দিতেছো। ওয়ালাইকুম আসসালাম। এবং আমি তোমাদেরকে গ্যারান্টি দিতেছি আজকে আসলে আমরা যে 5টা সিকিউ সলভ করব, তুমি 5টা সিকিউ সলভ শেষ করো, দেন তুমি যখন যাবা টেস্ট পেপার সলভ, আমি অবশ্যই বলবো টেস্ট পেপার সলভের বিকল্প নাই। এটাকে তোমাকে তো প্রমাণ দেখতে হবে যে আমি যে প্যাটার্নে তোমাকে কয়েকটা দেখাই দিতেছি, ওই প্যাটার্নগুলো ফলো করলে নাকি আসলেই সবগুলা জিনিস কমপ্লিট হয়ে যাইতেছে। এটা তোমাকে আবার দেখতে হবে না, তুমি টেস্ট পেপার সাথে সাথে। আমরা আজকে বেশি লেন্দি হবে না, 1 ঘন্টার মধ্যে আমাদের ক্লাসগুলো শেষ হয়ে যাবে। এই 1 ঘন্টা পর সাথে সাথে তুমি আধা ঘন্টার জন্য ভাই তুমি টেস্ট পেপারটা খোলো, তুমি ফার্স্ট ক্লাস দেখবা, তুমি এখানে যা আছে তুমি দেখবা যে সব পারতেছো। অ্যাটলিস্ট তুমি যদি হচ্ছে আমার প্রথম পার্ট আর দ্বিতীয় পার্টটা করো, ওইখানে স্লাইড গুলা দিছি, ওই স্লাইড গুলা দেখো, তাইলে তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যে শুধুমাত্র এটা দেখবা সেও পারবা, তবে হচ্ছে সবগুলা পারবা না, কারণ ওইখানে কিছু কথা বলা হয়েছিল, ওই কথাটা আবার ইফেক্ট ফেলবে। হ্যাঁ, আচ্ছা, আসো, এই ছিল এখানে কথাবার্তা। তোমরা হ্যাঁ অনেকে সালাম দিছো, আদাব জানাইছো। হ্যাঁ, এই তো আছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমি শুরু করতেছি। দেখো, এই জায়গাতে আমরা যখন প্রথম সৃজনশীল করতে যাব, তো তার আগে আমি তোমাকে একটু সূত্রের কথা স্মরণ করাই দিই। কোন সূত্রের কথা স্মরণ করাই দিব? দেখো, তোমাকে আসলে আমি এরকম সূত্র শিখাইছিলাম কিনা, যে তোমার কাছে যদি ঘনমাত্রা দেয়া থাকে বা ঘনমাত্রা বের করতে বলে, এই এস ইকুয়াল আমরা শিখাইছি ডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে সেই এম ভি, ভিটা থাকা লাগতো হচ্ছে তোমার লিটারে। এবং যখন তোমার কাছে হচ্ছে এক্স পার্সেন্টেজ আকারে দেয়া থাকে,
তখন তুমি এখান থেকে মোলারিটি বের করতে এস ইকুয়াল হচ্ছে তোমার 10x ডিভাইডেড বাই হচ্ছে m। এটা শিখাইছি তোমাকে। তোমার যদি ppm এ বের করতে চাও তখন ppm এ বের করতে গেলে এরকম সূত্র 10 টু দি পাওয়ার হচ্ছে 3 ইনটু হচ্ছে সেই sm। এটার সাথে এতটুকুর সাথে আমরা কিন্তু পরিচিত আছি, এবং এখানে আয়তনটা কিন্তু অবশ্যই লিটারে। আমি যেইভাবে বলি এটা কিন্তু এটা মনে রাখতে হবে, তাইলেই কিন্তু শেষ। আর কোনো প্রেসারই তোমাকে নিতে হবে না। এবং আমি সবগুলোর পরিচয় জানি। এম দ্বারা এখানে আণবিক ভর বোঝায় বা পারমাণবিক ভর বোঝায়, ডাব্লিউ দ্বারা ভর বস্তুর ভরটা বোঝাচ্ছে, এখানে এক্স দ্বারা যেমন পার্সেন্টেজ বোঝাচ্ছে, ঠিক সেম এস দ্বারা মোলারিটি বা ঘনমাত্রা বোঝাচ্ছে, পিপিএম আমি পিপিএম এককে প্রকাশ করব, এই জিনিসটা তোমাকে বোঝাচ্ছে। দেন আমি তোমাকে যদি আর একটু স্মরণ করাই দেই, দেখো এন ইকুয়াল কি ছিল তোমার, এ হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই এম, এরকম একটা জিনিস লিখছি। দেন এস ভি এইটা লিখছিলাম, তারপর এখানে লিখছি এন ডিভাইডেড বাই হচ্ছে সেই এন এ, এইটা লিখছিলাম, এবং এখানে বলছিলাম ভি ডিভাইডেড বাই হচ্ছে সেই 22.4 এবং ভি ডিভাইডেড বাই 24.789, এরকম একটা কথা লিখছিলাম। শোনো, এই জায়গাতে কিন্তু আমি একটা কাজ করছিলাম কি, ভি ডিভাইডেড বাই 22.4 যেটা ছিল এটাকে আমি বলছিলাম হচ্ছে এসটিপি যখন থাকবে তখন তুমি বসাইতে পারবা। এটা আমি বলছিলাম কখন বসাইতে পারবা, যখন হচ্ছে এসএটিপি বলবে কন্ডিশন তখন বসাইতে পারবা, তাছাড়া বসাইতে পারবা না। আমি জানি যে এই এতগুলো ইনফরমেশন বা এই সামান্য কয়েকটা ইনফরমেশনের সাথে তুমি ভালো করেই পরিচিত। এবং আরেকটু স্মরণ করাই দিই তোমাকে, আমি তোমাকে এমন বলছিলাম যে যদি তুমি এখানে অ্যানি অফ হচ্ছে এসিডেরটা বের করো, এবং এখানে হচ্ছে অ্যানি অফ হচ্ছে তোমার বেইজেরটা বের করো, এই হচ্ছে অ্যানি অফ বেইজেরটা বের করো। এখন এমন হইতে পারে এই অ্যানি অফ এসিড সমানও হইতে পারে, বেশিও হইতে পারে, কমও হইতে পারে। এর উপর বেস করে কিন্তু তোমাকে কয়েকটা কথা বলে দিছিলাম। এটা আমি আবার লিখে দিচ্ছি যেহেতু আবার সিকিউ করাচ্ছি। আমি জানি এখানে অনেক পোলাপান আছে যারা প্রথম আর সেকেন্ড পার্টটা করে নাই, এদের জন্য আমার মেহনত আবার করা লাগতেছে, তাদের একটা পিটনি দেওয়া উচিত না? যদি এখানে সমান হয় তাইলে এখানে আমি বলছিলাম যেটা হচ্ছে প্রশমিত করবে, এরকম একটা কথা। প্রশমিত তার মানে হচ্ছে পূর্ণ প্রশমিত করে ফেলবে। আর এটা যদি এমন হয় এসিডেরটা বেশি হয় তখন তাকে আমি বলতাম হচ্ছে কি বলতো, দ্রবণটি অম্লীয়, দ্রবণটি হচ্ছে অম্লীয়। আর যদি এমন হয় বেইজের মানটা বেশি হয় তখন হচ্ছে দ্রবণটি ক্ষারীয়, দ্রবণটি হচ্ছে সেই ক্ষারীয়। আচ্ছা, এই জায়গাতে একটা কথাটা হচ্ছে কি জানো, এই জায়গায় এসিড বেইজ তো হচ্ছে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে বেইজ বেশি হলে দ্রবণটা ক্ষারীয় হবে। এই জায়গা কথাটা হচ্ছে ই দ্বারা কি বোঝায়, আমরা ই দ্বারা কি শিখছিলাম, ই দ্বারা শিখছিলাম হচ্ছে তুল্য সংখ্যা, এবং একটা যে কোনো যৌগ দেয়া থাকলে আমি তুল্য সংখ্যা কিভাবে বের করতে হয় এটাও আমি তোমাকে শিখাইছিলাম না। ই দ্বারা বোঝায় হচ্ছে সেই কি বলতো, তুল্য সংখ্যা। তো আশা করি আমরা আগের ক্লাসে এই জিনিসটা দেখছি, আমি আর রিপিট করতেছি না। তুল্য সংখ্যা টার্মটা এই এতটুকু আমাদের জানা ছিল, এর উপর বেস করে আমরা এখন সামনে আগাচ্ছি, দেখি কোশ্চেনটা কি করতেছে। আচ্ছা, এবার আসো, বিশ্বাস করো ভাই যে এগুলা হচ্ছে আমি টোটালি বাছাই কইরা 5টা নিচ্ছি সিকিউ, দেন আমি তোমারে কনফার্ম করতেছি, তুমি 5টা আমি ভালো করে বুঝাই দেই, তুমি ওই ওইতে করো, করার পর তুমি যে কোনো কোশ্চেন সলভ করতে চাও দেখবা যে ইজিলি সবকিছু সলভ করে ফেলতে পারতেছো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। দেখো এই জায়গায় আমার কাছে কোশ্চেনটা কি দেয়া আছে, কোশ্চেনটা দেয়া আছে হচ্ছে এই হচ্ছে তোমার একটা পাত্র, যেই পাত্রের মধ্যে হচ্ছে তোমার একটা দ্রবণ আছে সালফিউরিক অ্যাসিড, যার ঘনমাত্রা তোমার কাছে দেয়া আছে। তার মানে এই জায়গায় আমার কাছে কি ইনফরমেশন দেয়া আছে, এই ইনফরমেশন অনুসারে আমি দেখি আছে আমার কাছে সালফিউরিক অ্যাসিড, আছে হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিড। আমরা জানি যদি এটা সালফিউরিক অ্যাসিড হয় তাহলে এই সালফিউরিক অ্যাসিডের তো চোখ বন্ধ করে আমি বলতে পারতেছি যে তার তুল্য সংখ্যা হচ্ছে কি বলতো 2, এটা আমরা শিখছিলাম। আচ্ছা যাই হোক, এখানে ঘনমাত্রা দেওয়া আছে হচ্ছে 0.4, মানে এখানে এস এর মান দেওয়া আছে হচ্ছে 0.4। সালফিউরিক অ্যাসিড মানে কি, তার আণবিক ভরের মান কত, আণবিক ভরের মান হচ্ছে 98, এটা তো বের করতে পারি। আমার কাছে আয়তন দেওয়া আছে হচ্ছে কত বলতো 35 ml, এই হচ্ছে আয়তন দেওয়া আছে। অবশ্যই এটাকে লিটারে নিয়ে যাইতে হবে, আমরা সকল ক্যালকুলেশন হচ্ছে লিটারে নিয়ে করব। আচ্ছা, এই এতটুকু যে দেয়া আছে, এতটুকু ইনফরমেশন যে আমার কাছে দেয়া আছে, এর উপর বেস করে দেখি আমার প্রথম কোশ্চেনটা কি করছে। তুমি প্রথম কোশ্চেনের দিকে যদি তাকাও তুমি দেখবা লেখা আছে পি দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে নির্ণয় করো। তার মানে কাহিনীটা হচ্ছে তোমার কাছে ঘনমাত্রা পিপিএম এ জানতে চাইছে। ভাই, ঘনমাত্রা যে পিপিএম এ জানতে চাইছে, আমি কি পারি, আমি পিপিএম এর সূত্র পারি না, আমি করতে গেছি হচ্ছে গ নাম্বার।
গ নাম্বারে আমি পিপিএম এর সূত্র পারি, পিপিএম ইকুয়াল 10⁻³ ইন্টু হচ্ছে সেই SM, এইটা পারি। তুমি কোশ্চেনের দিকে তাকায় দেখো, তোমার কাছে কি হচ্ছে এস ঘনমাত্রার মান দেয়া আছে? হ্যাঁ দেয়া আছে, কত? 0.4। তাহলে তুমি এখানে বসাও, এ হচ্ছে 10⁻³ ইন্টু এস এর মান হচ্ছে 0.4। এম দ্বারা আণবিক ভর বোঝায়, আণবিক ভর কি দেয়া আছে? আণবিক সালফিউরিক অ্যাসিড বলা আছে মানে তো আণবিক ভর 98। তাহলে আমি এখানে বসাই দিলাম, এই হচ্ছে সেই 98। এখন আমি যখন ক্যালকুলেট করতে যাব, তখন এখানে আসতেছে কত? এই হচ্ছে 98 গুণন 0.4 ইন্টু হচ্ছে 1000, এখানে আসতেছে হচ্ছে তোমার 39200। এই হচ্ছে পিপিএম, এই হচ্ছে সেই আনসার। তার মানে আমরা কাহিনীটা দেখলাম। আমার কাছে যখন জানতে চাইছে যে দ্রবণের পাত্রের ঘনমাত্রা পিপিএম এ প্রকাশ করো, আমি পিপিএম ইকুয়াল লিখলাম 10⁻³ ইন্টু SM, যেটা আমি আসলে সূত্রগুলা লিখছি ওইখান থেকে লিখলাম। আমি দেখি এখানে S এর মান আমার জানা লাগতো, S এর মান কি দেয়া আছে কিনা? হ্যাঁ দেয়া আছে। আমার আণবিক ভরের মান জানা লাগতো, আণবিক ভর কি এখানে আছে কিনা? সালফিউরিক অ্যাসিড বলছে মানে আছে, বসাই দিছি, দেন হচ্ছে এখান থেকে আমি পিপিএম পাইছি। এই এতটুকু বুঝছি না? এই যারা আছো যুক্ত আছো বলো এটা বুঝছো কিনা? যদি বুঝা থাকো সুন্দর করে কমেন্টে বলো বস, আমি সামনে যাচ্ছি। এতে নিশিতা বলছে হ্যাঁ, এই যে 39200, সাবাস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই তো এখানে বাইজিদ বলছে, দেন শাকিলা, জিহাদ, রুমা, মোহনা, মাহমুদুল, নিশিতা, তাহমিনা, নোহা, দেন আফরিন। এই তো সাবাস, আশা করি জিনিসটা বুঝতে পারছি। এখন আমি যাব পরের কোশ্চেনটাতে। এখন পরের কোশ্চেনটাতে যখন আমি যাব, আমার কাছে কি বলে, উদ্দীপকের দ্রবণদ্বয়কে, এখানে একটা দ্রবণ আছে, এখানে একটা দ্রবণ আছে, দ্রবণদ্বয়কে একত্রিত মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণের প্রকৃতি কিরূপ হবে? তাহলে মিশ্রিত দ্রবণের প্রকৃতি কিরূপ হবে, এটার জন্য আমরা আসলে জানি যে এই জায়গা থেকে আমি তুল্য মোল সংখ্যা হচ্ছে বের করব, এসিডেরটাও বের করব, ক্ষারেরটাও বের করব। যদি দুইটা সমান হয় তাহলে বলবো প্রশমিত। প্রশমিত মানে কি? এটা হবে নিরপেক্ষ, তখন হবে নিরপেক্ষ। আচ্ছা, তখন হবে নিরপেক্ষ। আর যদি হচ্ছে এসিডেরটা বেশি হয় বলবো দ্রবণটা অম্লীয়, ক্ষারেরটা বেশি হইলে বলবো হচ্ছে ক্ষারীয়। এখন এটা যখন আমি সলভ করতে যাব, এটা সলভ করতে গেলে আমার কাছে যে ইনফরমেশন দেওয়া আছে 0.4 মোল 35 ml, দেন এখানে দেওয়া আছে 10% সোডিয়াম কার্বনেট 45 ml। এই আমি গেলাম 2 নাম্বার পৃষ্ঠাতে। আমি ঘ নাম্বার সলভ করতে যাওয়ার সময় আমার কাছে ইনফরমেশন আছে, এ হচ্ছে সেই পি পাত্রে এখানে বলা আছে হচ্ছে 35 ml 0.4 মোলার। এটা ছিল হচ্ছে সালফিউরিক অ্যাসিড, ছিল কি বলো? সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, দেন এখানে যে পাত্রটা ছিল, এই পাত্রটা হচ্ছে যে কিউ পাত্র বলছিল, দেন এটার মধ্যে ছিল সোডিয়াম কার্বনেট Na2CO3, এটাতে বলা ছিল কি 10% বলা ছিল, এন্ড বলা আছে 45 ml, এই হচ্ছে 45 ml। দেখো এখন আমি যখন এটা করতে যাব তখন কি করব, আমি অ্যাসিডের মোল সংখ্যা বের করব। আসো এই ঘয়ের আনসার শুরু করতেছি। এই হচ্ছে সমাধান। এগুলা ভাই 2 লাইনে করা যায়, বুঝছো? সমাধানটা করতে গেলে আমি কি করব, এই এনই বের করব। কার বের করব? এখানে অ্যাসিড আছে H2SO4, এই লেখো H2SO4। তারটা বের করতে গেলে আমি দেখি আমার কাছে কি ইনফরমেশন দেয়া আছে। তুমি ভালো করে তাকায় দেখো, এখানে তোমার কাছে দেওয়া আছে হচ্ছে ঘনমাত্রা S, তোমার কাছে আয়তন দেয়া আছে এই হচ্ছে সেই V। তুমি এখানে n দ্বারা মোল সংখ্যা জানো, তুমি n এর সূত্র কি জানো? n ইকুয়াল কি জানো বলো তো? SV জানো। তখন ভিটা কিন্তু হয় হচ্ছে লিটারে, তার মানে তোমাকে এখানে লিটারে কনভার্ট করে নিতে হবে। আচ্ছা, তো এটার জন্য আমি সূত্র লিখতে পারতেছি হচ্ছে SV। কেন SVটাই আমি নিলাম? কারণ এই জায়গাতে আমার S এর মান দেয়া আছে আর V এর মান দেয়া আছে। যদি আমার কাছে W আর M এর মান দেয়া থাকতো তাহলে তো আমি ওইটাই নিতাম। আচ্ছা, এই হচ্ছে সেই তুল্য সংখ্যা। এটা কার?
সালফিউরিক অ্যাসিডের। এবার দেখো আমি এখানে ভ্যালুগুলা বসাই। এস এর মান হচ্ছে 0.4, আমি বসাইলাম 0.4 ইন্টু ভি এর মান দেওয়া হচ্ছে 35 ml, আমি দিলাম 35। আমি কি শুধু 35 রাখতে পারবো বলো? আমাকে এটাকে লিটারে কনভার্ট করতে হবে না? কারণ আমি এই সূত্রের মধ্যে লিখে দিচ্ছিলাম এস ভি, এটা হচ্ছে লিটারে থাকতে হবে। তাহলে লিটারে যদি থাকে তাহলে ইন্টু হচ্ছে 10⁻³ ইন্টু ই দ্বারা তুল্য সংখ্যা বোঝায়। এই জায়গায় এইটার তুল্য সংখ্যা কত ভাই? এটা তো আমরা গত ক্লাস 2 ক্লাস যাবত বকবক করতেছি। এটার তুল্য সংখ্যা হচ্ছে 2। এই হচ্ছে 2। তুল্য সংখ্যা বের করার পর এখন আমি হচ্ছে ক্যালকুলেটরে দেখবো যে এখানে ভ্যালু কত আসে। আমি দেখতেছি এখানে আসছে যে 0.4, দেন এই জায়গায় হচ্ছে তোমার 0.035, 0.4 ইন্টু 0.035 ইন্টু এই হচ্ছে 2 ইকুয়াল আসতেছে এখানে আমার কাছে 0.028 মোল। আমার কাছে আসছে যে এই এত মোল। ঠিক আছে, এটা বের হয়েছে কি অ্যাসিডের কথা। এখন আমার তো এটা অ্যাসিড বের হয়েছে, আমার বের হয়েছে এখানে যে ইনফরমেশনটা, এটা বের হয়েছে কিন্তু অ্যাসিডের। এখন আমি বের করব হচ্ছে ক্ষারেরটা। আচ্ছা, এবার আসো ক্ষারেরটা বের করি। যখন আমি ক্ষারেরটা বের করতে যাব তখন আমি দেখতেছি কি আমার কাছে ইনফরমেশন কি দেয়া আছে। আমি লিখলাম এখানে এই হচ্ছে সেই Na2CO3, তার ক্ষেত্রে ইনফরমেশন আমার কাছে কি দেয়া, এটা মানে কি আমার কাছে বলো ভি দেয়া আছে, এইটা মানে আমার কাছে কিন্তু ঘনমাত্রা দেয়া আছে। তুমি বলবা 10% আবার ঘনমাত্রা হয় কিভাবে? আমি বলছি পার্সেন্টেজ থাকলে তখন হচ্ছে সূত্র বসানো যায়। S ইকুয়াল কি বলতো 10x ডিভাইডেড বাই m, এটা দিয়ে হচ্ছে বের করা যায়। এই জায়গাতে 10 তো 10, x দ্বারা কি বোঝাচ্ছে কত পার্সেন্ট? 10%, তাহলে এখানে 10 বসাও। m দ্বারা বোঝায় আণবিক ভর, তুমি সোডিয়াম কার্বনেটের আণবিক ভর জানো 106, তাহলে আমি এখানে বসাইলাম হচ্ছে 106। আমি যখন এটা ক্যালকুলেটরে বসাবো এখান থেকে আসতেছে হচ্ছে 100 ভাগ, হচ্ছে 100 ভাগ দিব হচ্ছে 106, আসতেছে 0.94। এই হচ্ছে 0.94 মোলার। তার মানে এস এর মান আসছে 0.94 মোলার। তার মানে আমি এটা যখন সূত্রে বসাইতে যাব অবশ্যই এইখানেও SVE এইটাই বসাবো। দেন এই হচ্ছে সেই Na2CO3। আচ্ছা ভাই, আমি যখন বসাইতে গেছি এস এর মান কত 0.94, বসাইলাম 0.94 ইন্টু ভি এর মান কত 45, এটা তো ml এ দেয়া আছে, আমাকে লিটারে কনভার্ট করে লিখতে হবে। তাহলে আসবে হচ্ছে 45 ইন্টু 10⁻³ ইন্টু দেন এখানে হচ্ছে তুল্য সংখ্যা, বা এখানে তুল্য সংখ্যা কত আমি জানি, তার ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে কত বলো 2। কিভাবে বের করলাম? সোডিয়ামের তো +1, কার্বনেটের হচ্ছে -2, যদি ভিন্ন হয় তাহলে গুণ কইরা দিতে হয়। এই হচ্ছে সেই 2, লিখলাম আমি 2। এখন ক্যালকুলেটরে আমি চাপ দেব, ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখবো যে এখান থেকে মান কত আসে। এখানে পাইলাম 0.94 ইন্টু 0.045 ইন্টু আসতেছে হচ্ছে 2 ইকুয়াল আসছে 0.0846, এই হচ্ছে এত মোল আসছে। আচ্ছা, এই যে মোলটা আসছে, এই যে মোলটা আসছে এটা আমি কার বের করলাম? ক্ষারের ক্ষেত্রে বের করলাম। গেল আমার কাছে ক্ষারের ক্ষেত্রে বের করা শেষ। তাহলে এই জায়গায় আমি বলতে পারতেছি দেখো অ্যানি অ্যাসিড বের করলাম, অ্যানি ক্ষারও বের করলাম, যে এই ভ্যালুটা বের হয়েছে ক্ষারেরটা বেশি না, তাহলে আমি এখানে লিখতে পারি অতএব অ্যানি, এখানে হচ্ছে Na2CO3 এর ভ্যালুটা হচ্ছে এই অ্যানি অ্যাসিড, অ্যাসিড কোনটা? সালফিউরিক অ্যাসিড, তার থেকে বেশি। যেহেতু এইটা বেশি তাহলে আমি কি বলতে পারতেছি? দ্রবণটি হচ্ছে ক্ষারীয়, দ্রবণটি হচ্ছে ক্ষারীয়। তোমার কাছে শুধু প্রকৃতি জানতে চাইছে, বলে দিবা যেহেতু বেশি তার মানে দ্রবণটি কি বলো? এই দ্রবণটি হচ্ছে তোমার ক্ষারীয়। শেষ, এই হচ্ছে তোমার আনসার, দ্রবণটি ক্ষারীয়। তার মানে আমার কাছে কোশ্চেনটা জানতে চাইছিল কি? কোশ্চেনটা জানতে চাইছিল যে উদ্দীপকের দ্রবণদ্বয়কে আমি একত্রে মিশ্রিত করব, মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণের প্রকৃতি কিরূপ হবে। তাহলে আমি এইটার তুল্য মোল সংখ্যা বের করলাম, ওইটার ক্ষেত্রেও তুল্য মোল সংখ্যা বের করলাম। আমি দেখলাম যে আসলে এটা ক্ষারেরটার মান বেশি, যদি ক্ষারের মান বেশি হয় তাহলে তো আমি অবশ্যই বলবো দ্রবণটা কি বলো? দ্রবণটা হচ্ছে ক্ষারীয়। এটা কি বুঝছি? এতটুকু কি করে দেওয়া যাবে না? এই তোমরা যদি বুঝা থাকো সুন্দর করে হচ্ছে
কমেন্টে বস লেখো। আচ্ছা, তোমরা যারা কমেন্ট করছো আমাকে দেখি তো কি কি কমেন্ট করলা। আচ্ছা দেন, জান্নাতুল বাবা, বর্ষা, মিথি, আইরিন, ফাতেমা জহুরা, দুষ্ট ছেলে একজন আছে, চিন্তা করা যায়, দুষ্ট ছেলেও নাকি আছে। দেন কাবির আছে। আচ্ছা নোহা, দেন হচ্ছে এই ভ্যালু গুলা বলতেছিলা, আফরিন, এই তো সাবাস। আচ্ছা এখানে তোমরা অনেকগুলো বলছো, হ্যাঁ দেন এখানে রুমা আক্তার, মোহনা, তারপর নোহা, মধু, মিথি, সুভা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা সুন্দর একটা কথা বলছে রাশিদুল, বলছে তো সোডিয়াম কার্বনেট যেটা আছে এটা তো লবণ। তুমি ভালো করে যদি একটু খেয়াল করো যে এই যে লবণটার এখানে প্রকৃতি আছে, কিন্তু এই লবণটা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির। কেন ক্ষারীয় প্রকৃতির জানো? তার সাথে আছে হচ্ছে কার্বনেট। কার্বনেট হচ্ছে তোমার মৃদু অ্যাসিড, আর এটা উৎপন্ন হয়েছে হচ্ছে মৃদু অ্যাসিড তীব্র ক্ষার থেকে। তার মানে জিনিসটা লবণ হইলেও তার মধ্যে তীব্রতার মান আছে ক্ষার, ক্ষারের একটা তীব্রতা আছে। এই জিনিসটাকে আমি ক্ষার হিসেবে কল্পনা করতে পারি। ঠিক আছে, এটাকে আমরা ক্ষার হিসেবে, মৃদু ক্ষার হিসেবে এখানে কল্পনা করবো আর কি। ঠিক আছে রাশিদুল। আচ্ছা সাবা বলছে, অনামিকা, ফাহিম, সাইমা, বর্ষা, সাদিয়া, এহসান, সুজন, দেন হচ্ছে সানাল। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তারপর আমরা যাবো হচ্ছে পরেরটাতে। পরের যে সেগমেন্টটা এখানে আমার কাছে কি বলছে দেখো। পরেরটাতে আমার এখানে এই হচ্ছে আমার কাছে আবার হচ্ছে একটা চিত্র দেয়া আছে, দুইটা চিত্র, একটা এ পাত্র বি পাত্র। কোশ্চেনে আমাকে বলা আছে যে বি পাত্রের দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে, এ হচ্ছে আমার বি পাত্রের দ্রবণ, এটাকে আমি সম্পূর্ণরূপে প্রশমিত করব। কথাটার মধ্যে যদি এটা বলা থাকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে, তোমার এটা আমি দেখো এক জায়গায় লিখে রাখছিলাম। সম্পূর্ণরূপে প্রশমিত কোথায় লিখে রাখছিলাম? এই যে এই জায়গায়, এই যে প্রশমিত শব্দটা কিন্তু আমি এখানে অলরেডি লিখে রাখছিলাম, তাই না? মানে যেই সময় তোমার কাছে প্রশমিত শব্দটা আসছে, প্রশমিত করে এই কথা বলা আছে, তার মানে তুমি ওই জায়গায় বসাইতে পারো এসিড আর বেস এদের তুল্য মূল সংখ্যা নাকি সমান হবে। হ্যাঁ, এদের তুল্য মূল সংখ্যা নাকি সমান হবে। আচ্ছা যদি এইখানে এরকমই বলা থাকে সম্পূর্ণ প্রশমিত করবে, তাইলে নাকি এ পাত্রের সম্পূর্ণ দ্রবণ প্রয়োজন হইতেছে। দেন এখানে আমার কাছে জানতে চাইছে কেউ এইচ এর হচ্ছে পরিমাণ কত। তাহলে এটা আমরা এখন বের করব। আচ্ছা এখন পরিমাণ জানতে চাইছে, এখন আমি এটা আসলে কি বের করব? এটা কিন্তু এটাই সবচেয়ে স্পেসিফিক বোঝায়। পরিমাণ যখন বলে এটা ভর বের করতেই বলে আর কি, পরিমাণ দ্বারা আসলে যেহেতু বলছে, তার মানে আমাকে ওভারঅলের কথা বলতে গেলে আমার কাছে যে যে জিনিসটা জানতে চাইছে, এই পরিমাণ নির্ণয় করো মানে হচ্ছে তোমার তার ভর ডাব্লিউর মান বের করতে বলছে। অথবা তুমি যদি এটা মোল সংখ্যাও কনসিডার করো, মোল সংখ্যা দিয়েও করলেও হবে, আনসারটা না হবে না। আচ্ছা যাই হোক, আমি ধরলাম যে যেহেতু পরিমাণের কথা ভরই দিয়ে দিলাম। এইখানে এই এককগুলো তেমন বেশি কন্টামিনেশন করে না, যে ঝামেলা হবে না। আমি দেখি এই ইনফরমেশন অনুসারে আমাকে বলছে এই দুইটা নাকি প্রশমিত করে। এইটা ওইচ আছে তার মানে সে হচ্ছে ক্ষার, আর এখানে এইচ আছে তার মানে সে হচ্ছে অ্যাসিড। যেহেতু প্রশমিত করে শব্দটা আছে, এই কারণে আমি যখন লিখতে যাব, এই হচ্ছে সেই গ নাম্বারটা করতেছি, তখন আমি বলবো এই হচ্ছে সেই NeH2C2, এই হচ্ছে O4 ইকুয়াল, আমি বলবো এই হচ্ছে সেই এখানে দেয়া হচ্ছে KOH, লিখলাম আমি KOH। তখন আমি এটা লিখতেছি। এখন এটা লেখার পরে আমার কাছে আসলে এখান থেকে আমার কিছু ইনফরমেশন জানা লাগবে। দেখি আমার কাছে কি দেয়া আছে। আমি দেখতেছি আমার কাছে 0.2 মোলার দেয়া আছে, তার মানে আমার কাছে ঘনমাত্রা দেয়া আছে। আমার 200 ml দেয়া আছে, তার মানে এখানে আয়তন দেয়া আছে। এই দেখতেছি এখানে আমার কাছে বলা আছে হচ্ছে অক্সালিক অ্যাসিডের কথা। এখানে তুল্য সংখ্যা হচ্ছে 2। কেন 2? এখানে আমি এখান থেকে ওই আমার ফরম্যাট ব্যবহার করে এখান থেকে বের করতে পারি, অথবা শর্টে বললে এখানে হাইড্রোজেন আছে হচ্ছে 2টা, এই কারণে হচ্ছে তুল্য সংখ্যা হচ্ছে 2। আচ্ছা যাই হোক, এখন আমি যখন এখানে ভ্যালুটা ইনপুট করতে যাব, তখন আমি আসলে কি কনসিডার করব? আমি এখানে দেখতেছি যে আমার কাছে যেহেতু ঘনমাত্রা আর হচ্ছে আয়তন দেয়া আছে, তাহলে অবশ্যই n এর সূত্র বসাবো হচ্ছে SV। এই কারণে আমি এখানে লিখতেছি SV E, এ হচ্ছে সেই H2C2, এই হচ্ছে O4 ইকুয়াল Ne, এখানে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। তুমি ভালো করে একটু নজর দিলে দেখবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের ভর তোমার কাছে জানতে চাইছে। তার মানে আমি তো n এর সূত্র এইটা পারি, n ইকুয়াল এটাও পারি যে কি W ডিভাইডেড বাই হচ্ছে সেই m। তাহলে অবশ্যই আমাকে এখানে W ডিভাইডেড বাই হচ্ছে m
এইটা বসাইতে হবে, দেন ইনটু হচ্ছে তুল্য সংখ্যা। তুমি ভালো করে যদি নজর দাও দেখো এইটার তুল্য সংখ্যাও তুমি পারো। এটার তুল্য সংখ্যা হচ্ছে কত? এটার তুল্য সংখ্যা হচ্ছে 1, কারণ পটাশিয়ামের হচ্ছে +1, OH এর হচ্ছে -1। যদি সেম থাকে তাহলে ওই জিনিসটাই হয় হচ্ছে তুল্য সংখ্যা, তার মানে 1 হচ্ছে তুল্য সংখ্যা। আমি যদি এখানে ভ্যালুটা ইনপুট করি তাহলে এই জায়গা থেকে আমি কি পাচ্ছি? আমি দেখলাম এখানে ঘনমাত্রা দেওয়া আছে 0.2 ইনটু আয়তন দেওয়া আছে কত? 200 ml। এটাকে আমি কনভার্ট করব কিসে? লিটারে কনভার্ট করব। আমি কিন্তু বারবারই বলি যে আমরা আয়তনগুলোকে অলওয়েজ লিটারে কনভার্ট করব। দেন এইখান থেকে হচ্ছে তুল্য সংখ্যা আমি বের করব বলতে অলরেডি আমি জানি যে এটার তুল্য সংখ্যা হচ্ছে 2, দিলাম আমি 2। তারপরে এটা যখন করতে যাব এটার ডাব্লিউ তো আমি বেরই করব, ডিভাইডেড বাই হচ্ছে এম দ্বারা এখানে আণবিক ভর বোঝাচ্ছে। আমি জানি পটাশিয়ামের ক্ষেত্রে কত? পটাশিয়ামের হচ্ছে 39, এখানে অক্সিজেনের হচ্ছে 16, দেন হাইড্রোজেনের হচ্ছে 1। আমি এটা যদি দেখি এখানে আমার কাছে আসতেছে হচ্ছে সেই 56 গ্রাম, তার মানে আণবিক ভর এখান থেকে আসতেছে হচ্ছে তোমার 56। তাহলে আমি এই জায়গায় বসাইলাম এ হচ্ছে সেই 56 ইনটু তার তুল্য সংখ্যা হচ্ছে 1। আমি তাইলে এখান থেকে যদি ডাব্লিউ বের করতে চাই আমি টোটাল অংশটুকু শুধু গুণ করে দিব। আমি যদি টোটাল অংশটুকু গুণ করি তাহলে এখান থেকে আমার কাছে আসতেছে 0.2 ইনটু, এইটাও ঠিক আবার 0.2 ইনটু দেন হচ্ছে 2 ইনটু 56। আমি ইকুয়াল দিলে এখান থেকে আসতে হচ্ছে 4.48 গ্রাম। লেখলাম আমি 4.48 গ্রাম। তার মানে আমি বুঝতেছি যে আমাকে বলে যে আসলে এই জিনিসটা যে টোটালি প্রশমিত করে ফেলে। আমি চাইলে কিন্তু 2 লাইনেই ম্যাথটা সলভ করে ফেলতে পারি। হ্যাঁ, যে কাহিনীটা কি, যেহেতু প্রশমিত শব্দটা আছে, প্রশমিত শব্দটা থাকলেই দুইটাকে ইকুয়াল ধরা যায়, এটা আমি কিন্তু এখানে লিখে দিছি। তার মানে প্রশমিত আছে বিদায় আমি ইকুয়াল ধরলাম, দেন ভ্যালুগুলো ইনপুট করে যা বের করতে বলছে শুধু ওই জিনিসটা হচ্ছে বের করছি। এই জিনিসটা কি বুঝতে পারছি? এই জিনিসটা যদি বুঝতে পারি সুন্দর করে একটু কমেন্ট করো তো বস। আচ্ছা ঠিক আছে, ফাতেমা জোহরা, আইরিন, দেন তাহমিনা, দেন এই দুষ্ট ছেলে কি ফেসবুক আইডি দেখো, কি বলবো বলো। জান্নাতুল মা বর্ষা, হ্যাঁ ঠিক আছে। আফরিন, অনামিকা বিশ্বাস, এই তো সাবাস। আশা করি জিনিসটা বুঝতে পারছি। এবার এই জায়গায় তুমি দেখতেছো যে ঘ নাম্বার যে কোশ্চেনটা, এটা আমরা আসলে আরেকটা দিয়ে করব, কোনো সমস্যা নাই, এটা থাকুক এখানে। দেন এইখানে আমি আসতেছি, ওইখানে ঘ নাম্বার আর এখানের গ নাম্বার দুইটা আসলে সেম জিনিসই ইন্ডিকেট করে, যে একটা দেখাইলেই হচ্ছে, দুইটার জন্য আবার আলাদা আলাদা ভাবে প্রেশার নেওয়ার কোনো দরকার নাই। এবং আমি যদি হচ্ছে ঘ নাম্বারটার দিকে তাকাই, আমি দেখি আমার কাছে আছে এ পাত্র এবং হচ্ছে বি পাত্র। আমি ঘ নাম্বারটা না হয় পরের পেজেই করবো না, এই গ নাম্বারটা বুঝাই ফেলি, যে গ নাম্বারটা হচ্ছে আগের পৃষ্ঠাতে আমার কিন্তু ছিল। এবার আসো এই জায়গায় আমি যদি গ নাম্বারটা করতে চাই, আমার কাছে এরকম একটা কোশ্চেনের সাথে তুমি খুব ভালো বেশি পরিমাণে আসলে দেখা পাবা, যে আসলে বলবে যে কোন নির্দেশক ব্যবহার করা লাগবে। দেখো তোমাদেরকে আমি একটা চার্ট লাস্ট ক্লাসে দেখাইছিলাম, যে যখন তোমার কাছে হচ্ছে তীব্র এসিড, তীব্র ক্ষার থাকে, তখন তুমি যখন এইটাকে প্রশমিত করতে যাবা, আসলে মিশ্রিত করবা বা টাইট্রেশন করবা, তখন এখানে যে কোনো ধরনের তুমি নির্দেশক ব্যবহার করতে পারবা। ওইখানে যে কোনো ধরনের নির্দেশক ব্যবহার করার কারণ কি, তখন পিএইচ এর যে রেঞ্জটা এটা নাকি অনেক বড় থাকে। কিন্তু যখন এই জিনিসটা এমন হয় যে তুমি তীব্র এসিড দেন হচ্ছে এখানে মৃদু ক্ষার ব্যবহার করবা, অথবা মৃদু ক্ষার তীব্র এসিড ব্যবহার করবা, তখন দেখা গেছে যে একটাতে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, আরেকটাতে দেখা যাচ্ছে ফেনলফথেলিন, থাইমল ব্লু, এবং আরেকটাতে দেখা যেটা হচ্ছে দুর্বল দুর্বল বা মৃদু মৃদু, একটা নির্দেশক ব্যবহার করা যায় না। আচ্ছা ওইখানে তো এমন একটা কথা ছিল, আমি যদি এটার দিকে ভালো করে তাকাই, আমি দেখবো যে কি, আমি দেখবো এই জায়গায় যে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা দেয়া আছে, এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে তোমার তীব্র ক্ষার। এখন তুমি বলতে পারো যে এটা যে তীব্র ক্ষার আপনি বুঝলেন কিভাবে? আমি তোমাকে তীব্র এসিড লিখে দিছি, তীব্র ক্ষার লিখে দিছি গত ক্লাসে, ওইখান থেকে বুঝছি। তুমি বলো যে না ওইখান থেকে না, তাছাড়াও কি বুঝার কোনো ওয়ে আছে কিনা? হ্যাঁ ওয়ে আছে, তুমি এইটার দিকে ভালো করে তাকায় দেখো, এই জায়গাটাতে তোমার হচ্ছে এটা যদি রাসায়নিক পরিবর্তনে তোমার কাছে ম্যাথটা আসতো, তোমার কাছে অবশ্যই কে এর মান দেয়া থাকতো, ওই কে এর মান দ্বারা এসিডের বিয়োজন ধ্রুবক, ক্ষারের কে বি দ্বারা ক্ষারের বিয়োজন ধ্রুবক বোঝায়, এই জিনিসটা আমরা আসলে ওইখানে দেখবো। আচ্ছা যাই হোক, তো আমার একটা কথা তোমার কাছে উপদেশ থাকবে, আমি যেইগুলা লিখে দিছি এগুলা ব্যতীত তোমার কাছে কোনো দুর্বল বা হচ্ছে মৃদু এসিড বা ক্ষার তোমার নাই। তুমি শুধু এটা একাডেমিকেই না, অ্যাডমিশনেও তুমি পাবা না এর বাইরে থেকে।
তাহলে জিনিসটা ভালো হয় না, এই জিনিসটা ভালো করে মেমোরাইজ করা, কারণ এই জিনিসটা তোমার আবার হচ্ছে যখন বাফার পড়াবো, বাফারে এত বেশি পরিমাণে কাজে লাগবে, এবং মৃদু অ্যাসিডের হচ্ছে যখন পিএইচ বের করতে যাব তখন খুব ভালো করে কাজে লাগবে। আচ্ছা যাই হোক, তো এই জায়গায় আমি দেখতেছি এটা হচ্ছে তীব্র, এখানে তোমার কাছে সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, এটা হচ্ছে তীব্র, তার মানে এটা হচ্ছে তোমার তীব্র ক্ষার, এবং এই জিনিসটা হচ্ছে তোমার তীব্র অ্যাসিড। যদি তীব্র ক্ষার তীব্র অ্যাসিড হয়, এই সকল তোমাকে কোশ্চেনগুলা করে যে লেখচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। যখন তোমাকে লেখচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে বলে, তোমাকে লেখচিত্র এঁকে দেখাইতে হবে। আমি তোমাকে লাস্ট ক্লাসে কিন্তু লেখচিত্র এঁকে দেখাইছি, কিন্তু সমস্যা নাই, এটা আমি আবার রাখতেছি। দেখো এই জায়গাটাতে তুমি যখন আনসার করতে যাবা, এই হচ্ছে সেই তোমার লেখচিত্র, এটা একটা অক্ষ, দেন এ হচ্ছে সে আরেকটা অক্ষ। এই জায়গাটাতে এই বরাবর হচ্ছে তোমার পিএইচ থাকে, এই আমি লিখলাম হচ্ছে সেই পিএইচ থাকে। এই জায়গায় তুমি হচ্ছে দিবা 7, এই জায়গায় হচ্ছে 0, এই জায়গায় হচ্ছে তোমার 14। আমি আনসার করতেছি হচ্ছে গ। এই লেখচিত্রটা দিবা, দেন হচ্ছে আমি মুখে যেগুলো বলবো এগুলো হচ্ছে লিখে দিবা, শেষ। দেন আমি মুখে যেগুলো বলছি সেগুলো শোনো, তুমি টেস্ট পেপার সলভ করার সময় যখন কোশ্চেন গুলা পাবা, একবার রিডিং দিলে মনে হবে যে আমি এই কথাগুলোই বলছিলাম। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে এই বরাবর হচ্ছে তোমার পিএইচ থাকে, এখানে 0, এখানে 7, এখানে 14, তাহলে এর মাঝামাঝিতে কিছু একটা হবে, বা এখানে হবে তোমার কি বলতো, ধরলাম এখানে হচ্ছে তোমার 2, দেন এখানে হচ্ছে তোমার কি এখানে 5, এরকম ধরলাম। দেন এখানে তোমার কাছে ধরলাম হচ্ছে 9 আছে, এখানে তোমার কাছে ধরলাম হচ্ছে এখানে 12 আছে, এরকম একটা আনুমানিক হচ্ছে এখানে তোমার সেই পিএইচ থাকবে। এবং এই দিক বরাবর ওয়াই অক্ষ বরাবর যে জিনিসটা থাকবে, দেখো এটা কিন্তু তুমি বইয়ের সাথে আমারটা মিলাইলে হচ্ছে দেখবা যে মিল পাবা না, কিন্তু আমি যেই তোমাকে ফরম্যাটে শেখাচ্ছি এটা খুব সহজ ফরম্যাট, তোমাকে কোনো প্রেসার নেওয়া লাগবে না, তুমি প্রেসার ছাড়া শুধু নিজে নিজে এখানে দাগ টেনে দিতে পারবা। এই কারণে এটা দিলে যে পরীক্ষায় নাম্বার পাবো না, ব্যাপারটা এমন না। আমি পরীক্ষা দিয়ে এসেছি, আমি নাম্বার পাইছি, আমি পরীক্ষা দিয়েছি, আমি কিন্তু কেমিস্ট্রিতে 198 পাইছি, বুঝছো কথা? তো এবার দেখো, কোনো মার্কস টাক্স কাটা টাটা যায় নাই। এখন পরের কথাটা হচ্ছে কি, এখান থেকে যখন আমি এটা আনসার করতে যাব, যে আমি তো টাইট্রেশন বা নির্দেশকের কথা বলবো, এই নির্দেশকটা যখন আমি দেখবো যে এখানে কোন অ্যাসিড ব্যবহার করা হয়েছে বা কোন ক্ষার ব্যবহার করা হয়েছে। আচ্ছা, যে কথা বলতেছিলাম এই বরাবর ছিল পিএইচ, এই বরাবর হবে হচ্ছে তোমার কি, যে এই ক্ষারটা মিশাইতেছি, তার মানে এখানে কি হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, এখানে দেওয়া হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। এখন আমরা যে কাজটা করব, এই জায়গায় আমি দেখতেছি এটা হচ্ছে তোমার তীব্র অ্যাসিড। আচ্ছা, তীব্র অ্যাসিডের পিএইচ এর মানটা কম হবে। দেখো 7 মানে তো হচ্ছে নিরপেক্ষ, যদি তার কাছাকাছি কেউ থাকে তাহলে তারাও দুর্বল হবে, তবে তার থেকে যদি নিচে থাকে তাহলে পিএইচ এর মান কম, মানে তার অ্যাসিডের যে অ্যাসিডিটি যেটা আছে এটা খুব বেশি, অ্যাসিডের যে তীব্রতাটা আছে তীব্রতাটা বেশি। পিএইচ এর মান যত বেশি হবে ওইখানে ক্ষারের তীব্রতাটা বেশি হবে, যত দূরে হবে তত ক্ষারের তীব্রতাটা বেশি হবে। এবার আসো তো, যেহেতু অ্যাসিড নিলাম, H2SO4 যেহেতু তীব্র অ্যাসিডের পিএইচ হবে হচ্ছে এই যে 2 এর কাছাকাছি, তাহলে সুন্দর করে এরকম একটা রেখা টানবা, যেটা হচ্ছে এখানে 2 থেকে শুরু হবে, যেটা হচ্ছে 2 থেকে শুরু হবে। দেন শুরু হওয়ার পরে এইখান থেকে এক টানে এই পর্যন্ত যাবা। কোন পর্যন্ত যাবা? এই হচ্ছে 12 পর্যন্ত যাবা। এখন বলতে পারো যে 12 পর্যন্ত কেন গেলেন? 12 পর্যন্ত যাওয়ার কারণ হচ্ছে এইখানে যে ক্ষারটা ব্যবহার করা হয়েছে সেটা তীব্র, তার পিএইচ এর মান হচ্ছে বেশি হবে, তাহলে 12 পর্যন্ত যাব। যাওয়ার পর এটাকে আমি এই দিকে হচ্ছে মুভ করাই দিব, তার মানে এইখানটাতে তোমার পিএইচ এর বিশাল বড় একটা রেঞ্জ পাওয়া গেছে। এই যে বিশাল বড় রেঞ্জ পাওয়া গেছে, এই রেঞ্জে যে কোনো নির্দেশক ব্যবহার করা যায়, যে কোনো নির্দেশক ব্যবহার করা যায়, যে কোনো নির্দেশক ব্যবহার করা যায়। এই হচ্ছে সেই যে কোনো নির্দেশক ব্যবহার করা যায়। আচ্ছা, তো এখন এই যে এখান থেকে একটা কথা পেয়ে গেলাম, যে কোনো নির্দেশক ব্যবহার করা যায়, এইটাই শুধু ব্যাখ্যা করে বলতে হবে। কিভাবে ব্যাখ্যা করবা? এই চিত্রটাই তোমাকে আইকা দিতে হবে, এই রেঞ্জটা দেখাই দিতে হবে, তুমি কি বলবা। যে এখন যে কোনো নির্দেশকের মধ্যে তুমি মডিফাই করে নামগুলো বলে দিতে পারো, যে ফেনলফথেলিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ঠিক আছে, থাইমল ব্লু, এগুলা নামটা সুন্দর করে উল্লেখ করে দিতে পারো। তো এখন কাহিনীটা কি হয়েছে? কাহিনীটা হয়েছে এখানে ক্ষারটা ব্যবহার করছি তীব্র,
অ্যাসিডটাও ব্যবহার করছি তীব্র তীব্র অ্যাসিড হওয়ার কারণে পিএইচটা কিন্তু নিচ থেকে শুরু হয়েছে। যদি এখানে অ্যাসিডটা মৃদু হইতো তখন কিন্তু এত নিচ থেকে শুরু হইতো না, এটা আরো উপর থেকে শুরু হইতো। কোথা থেকে? ধরো এই জায়গা থেকে শুরু, সরি ধরো এই জায়গা থেকে শুরু হইতো, তখন শুরু হইতো উপর থেকে আর কি, ঠিক আছে। কিন্তু এটা যেহেতু তীব্র অ্যাসিড বলছে, নিচ থেকে শুরু হবে এবং তীব্র ক্ষার যোগ করছি, তাহলে এটাও একদম উপর দিয়ে হচ্ছে যাবে। এখন এখানে যদি মৃদু ক্ষারের কথা বলতো তাইলে এটা কোন দিক দিয়ে যাইতো? এই দিক দিয়ে যাইতো আর কি, বুঝছো কথা? এদিক দিয়ে ওইটা এদিক দিয়ে চলে যাইতো। কিন্তু কাহিনী তো এটা না, কাহিনী হচ্ছে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার ব্যবহার করছে, বিশাল বড় একটা রেঞ্জ পাওয়া গেছে, এখান থেকে হচ্ছে যে কোনো নির্দেশক ব্যবহার করা যাবে। এখন কোশ্চেনটা যদি হচ্ছে তোমার ধরো এখানে তীব্র অ্যাসিড ব্যবহার করছে, মৃদু ক্ষার ব্যবহার করলো, দেন মৃদু ক্ষার যখন ব্যবহার করবে তখন তো আর এমন হবে না, তখন কোন কোন নির্দেশক ব্যবহার করা যায়? কালকে ওই গত ক্লাসে আমরা একটা চার্ট দেখাইছি, মিথাইল অরেঞ্জ মিথাইল রেড, দেন শুধু মিথাইল অরেঞ্জ মিথাইল রেড। যখন আমি দেখবো যে ক্ষারের মৃদু অ্যাসিড ব্যবহার করছে, ক্ষার ব্যবহার করছে তীব্র, তখন ফেনলফথেলিন থাইমল ব্লু, তখন লিখে দিব শুধু ফেনলফথেলিন থাইমল ব্লু। কোন জায়গাটায় লিখবো? ওই যে কোনো নির্দেশকের জায়গায় লিখে দিব আর কি। এটাই শুধু হচ্ছে তখন লিখে ব্যাখ্যা করতে হবে। তার মানে কাহিনীটা কি দাঁড়াইলো? কাহিনীটা দাঁড়াইছে হচ্ছে এটা আছে হচ্ছে তোমার তীব্র ক্ষার, এটা হচ্ছে তোমার তীব্র অ্যাসিড। যদি তীব্র অ্যাসিড তীব্র ক্ষার থাকে, এই যে এটা হচ্ছে তোমার পিএইচ এর নিচের দিকে যেগুলো আছে, পিএইচ এর মান কম মানে হচ্ছে তার তীব্রতা বেশি। তীব্র অ্যাসিড বলছে এই কারণে নিচ থেকে শুরু করছি। তীব্র ক্ষার বলছে তার মানে কি নাকি ক্ষার কখন তীব্র হবে? যখন পিএইচ এর মান বেশি হবে। এই কারণে এটাকে টেনে বেশি পর্যন্ত নিছি, দেন হচ্ছে এখানে বাড়ায় দিছি। এই যে এখানে একটা রেঞ্জ পাওয়া গেছে, এটা হচ্ছে সেই প্রশম বিন্দুর রেঞ্জ। প্রশম বিন্দুর রেঞ্জটা বিশাল বড়, এই বিশাল বড় রেঞ্জের মধ্যে যে কোনো ধরনের নির্দেশক ব্যবহার করা যায়। এই কারণে বলছি যে কোনো ধরনের নির্দেশক ব্যবহার করা যায়, ঠিক আছে। দেন এখানে এই ব্যাখ্যাটাই শুধু বলে দিব। কিন্তু যদি কোশ্চেনটা আমি একটু ঘুরায় বলতেছি, যদি কি হইতো এই জায়গায় তীব্র অ্যাসিড ব্যবহার না করে মৃদু অ্যাসিড ব্যবহার করতো, তখন কি আমি নিচ থেকে নিতাম? না, এটা আরো উপর থেকে নিতাম। তখন কোন কোন নির্দেশক ব্যবহার করা হয়? ফেনলফথেলিন থাইমল ব্লু। তখন এরকম একটা একে দিয়ে বলতাম, এই জায়গায় যে কোনো নির্দেশক না লিখতাম, ফেনলফথেলিন আর থাইমল ব্লু এই রেঞ্জের মধ্যে ব্যবহার করা যায়, শেষ। যদি এমন না হয়ে এটা তীব্রই আছে, এটা যদি মৃদু ক্ষার থাকতো, তখন কি এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে, এটা কি ওই পর্যন্ত যাইতো? না, মৃদু ক্ষার মানে কি পিএইচ এর মান কাছাকাছি থাকবে সাথে, এদিক দিয়ে যাইতো। দেন এখান থেকে যে রেঞ্জটা পাইছি তখন তাকে বলতাম হচ্ছে কি বলো, সেটা হচ্ছে তোমার ওই মিথাইল অরেঞ্জ মিথাইল রেড, এই দুইটা নির্দেশক ব্যবহার করতে পারতাম। তার মানে গত ক্লাসের লেকচারটা দেখলে এটা একদম টোটালি ক্লিয়ার হয়ে গেছে। দেন এখানে আমি ঘয়ের কোশ্চেনটার দিকে যদি যাই, এখানে দেখবো যে আমার কাছে কোশ্চেনে বলছে যে এই জায়গায় এ এবং হচ্ছে বি দ্রবণ মিশ্রিত করলে, মিশ্রিত দ্রবণ বা মিশ্রণের যে প্রকৃতিটা আছে ওইটা পিএইচ গণনার মাধ্যমে আসলে বিশ্লেষণ করো। তাহলে আমাকে পিএইচ গণনার মাধ্যমে দেখাইতে হবে। এইবার আমরা কাজটা কি করব, এই যে ইনফরমেশন গুলো আছে ওই ইনফরমেশন গুলাকে আবার আমরা লিখতেছি, ঠিক আছে, অপর পৃষ্ঠায় আমরা আবার লিখতেছি। তার মানে দেখিনি 4.9% 50 ml সালফিউরিক অ্যাসিড আছে, 100 ml ডেসিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তাহলে এবার আমি নিব এ পাত্র, এই হচ্ছে সেই এ পাত্র, এ হচ্ছে সেই 4.9% 50 ml আছে হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, দেন এই হচ্ছে সেই তোমার বি পাত্র, এই বি পাত্রে তোমার কাছে কি আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। আছে কতটুকু? এই হচ্ছে 100 ml ডেসিমোলার। এখন তোমাকে কিন্তু এই চার্টও আমি লিখে দিছি যে ডেসিমোলার মানে কি 0.1, তাই না? সেন্টি মানে 0.01, সেমি মানে 0.5, শুধু মোলার বললে 1 মোলার, এরকম বোঝায়। তার মানে আমি এখান থেকে দেখতেছি আমার কাছে ইনফরমেশন আছে কি, ইনফরমেশন আমার কাছে আছে পার্সেন্টেজ দেওয়া আছে, মানে আমি চাইলে এই জায়গা থেকে ঘনমাত্রা বের করে ফেলতে পারবো। আমার কাছে আয়তন দেওয়া আছে হচ্ছে ভি, সালফিউরিক অ্যাসিড লেখা আছে, তার মানে তুল্য সংখ্যা হচ্ছে এখান থেকে 2। দেন এখানে 100 ml দেওয়া আছে, তার মানে এখানে আমার কাছে দেওয়া আছে হচ্ছে ভি, ডেসিমোলার বলছে, ডেসি মানে ঘনমাত্রা 0.1 মোলার। দেন এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বলছে, তার তুল্য সংখ্যা কত? 1। আচ্ছা, এই জিনিসটুকু আমরা এখান থেকে জানি। আমার কাছে বলছি এই দুইটাকে মিশ্রিত করলে তখন দ্রবণের পিএইচ কত হবে, পিএইচটা বের করে দেখাও। এটা করার জন্য আবার কি করব, আবার ঠিক সেম কাজ শুরু করি। সমাধান লিখলাম, সমাধানটা করার পরে
এবার আমি অ্যাসিডের তুল্য মোল সংখ্যা বের করি। এই লিখলাম আমি হচ্ছে অ্যাসিড, Na অফ অ্যাসিড মানে হচ্ছে H2SO4। এই জায়গায় মোল সংখ্যা যদি আমি বসাইতে চাই, দেখো এইখানে যে এসটা, এই এসটা বসবে হচ্ছে কি বলতো 10x ডিভাইডেড বাই m। কেন 10x ডিভাইডেড বাই m বসবে? কারণ পার্সেন্টেজে দেয়া আছে। এখানে আমি বসাইলাম এ হচ্ছে সেই 10, x এর মান কত 4.9, এই লিখলাম আমি 4.9 ডিভাইডেড বাই m। সালফিউরিক অ্যাসিড যেহেতু দেয়া আছে, তার আণবিক ভরের মান কত 98, বসাইলাম আমি হচ্ছে সেই 98। এটা বসাইলাম হচ্ছে s, এখন v বসাবো। তার মানে n ইকুয়াল তো আমরা এখানে sv জানি, তাই না? n ইকুয়াল হচ্ছে সেই sv, v টা বসাইতে হবে। v দেয়া আছে হচ্ছে 50 ml, লিখলাম আমি 50, কিন্তু দিতে হবে কি 10 টু দি পাওয়ার -3। কেন 10 টু দি পাওয়ার -3 দিতে হবে? কারণ যে এখানে আমার লিটারে কনভার্ট করতে হবে। দেন তারপরের পোরশনটুকুতে আসো, তার তুল্য সংখ্যা বসাইতে হবে ই, এর মান এখানে পাইছে হচ্ছে 2, এই আমি বসাইলাম হচ্ছে সেই 2। এবার আসো, এটা আমি ক্যালকুলেট করতে যাব। তো এখন বলছে রাশিদুল বলছে এখানে পিএইচ এর মান নেগেটিভ হয়। এখানে পিএইচ এর মান নেগেটিভ কেন বোকা? আমি নিচ থেকে শুরু করছি, নিচ থেকে 0 ধরা শুরু করছি। এই যে এইখান থেকে 0 ধরা করছি, 0 2 5, মাঝখানটাকে 7 ধরছি, মাঝখানটাকে 0 ধরি নাই, এটা 0 থেকে 7 পর্যন্ত গেছি। এখন ওই যে নোবা বলছে লেখচিত্র দিলে হবে কিনা, লেখচিত্র বলার পর আমি যে কথাগুলো বলছি এগুলো তোমাকে হচ্ছে আবার ইয়ে করতে হবে, কি জানি বলে, ওই লিখে দিতে হবে, বর্ণনামূলক ভাবে লিখে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তারপরে আসো এই জায়গায়। এটা যখন আমি করতেছি, এখন এখান থেকে আমি দেখবো যে আমার আনসার কত আসতেছে। এখানে আনসার 0.5 ইন্টু 0.05 ইন্টু হচ্ছে 2 ইকুয়াল, এখান থেকে আমি পাইতেছি 0.05 মোল। আচ্ছা 0.05 মোল, এই অংশটুকু পাইলাম হচ্ছে এইটা। আচ্ছা হ্যাঁ, নোহা বলছে হ্যাঁ 0.n হচ্ছে, আচ্ছা মধু বলছে এখানে 0.5, ঠিক আছে। তারপরে দেখো এখন আমি বের করবো হচ্ছে কার, সোডিয়াম হাইড্রোক্সাইডেরটা বের করবো। আচ্ছা করি সোডিয়াম হাইড্রোক্সাইডেরটা বের। সোডিয়াম হাইড্রোক্সাইডের যখন বের করতে যাব, আমি এখানে লিখতেছি সেই হচ্ছে সেই Na সোডিয়াম হাইড্রোক্সাইড। এই জায়গায় আবার ঠিক সেম এস এর মান দেয়া আছে 0.1, তাহলে ডিরেক্ট বসাই দিতে পারতেছি 0.1। ভি এর মান কত দেয়া আছে 100 ml, দিলাম এই হচ্ছে সেই 100 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা কত দেয়া আছে 1, তাহলে এই বসাইলাম আমি হচ্ছে সেই 1। বসানোর পরে এখান থেকে ক্যালকুলেট করলে কত আসে, আসতেছে হচ্ছে 0.1 ইন্টু আবারও 0.1 ইন্টু এ হচ্ছে 1 করলে আসতেছে হচ্ছে তোমার 0.01 মোল। এই যে দুইটা সেগমেন্ট আমার বের করা হয়েছে, এই দুইটা সেগমেন্ট থেকে আমি আসলে যে জিনিসটা দেখতেছি, দুইটা সেগমেন্ট থেকে আমি দেখলাম যে হচ্ছে এই হচ্ছে তোমার এসিডের তুল্য মোল সংখ্যা, এই হচ্ছে ক্ষারের তুল্য মোল সংখ্যা। এই জায়গায় দেখলাম ক্ষারের মোল সংখ্যা হচ্ছে বেশি, এসিডের মোল সংখ্যা হচ্ছে বেশি আছে। আমি লিখলাম এই জায়গায়, এই হচ্ছে তোমার Na অফ হচ্ছে তোমার H2SO4, Na অফ H2SO4 এটা হচ্ছে বেশি আছে কার থেকে, এই Na অফ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তার মানে বলবো যে দ্রবণটি হচ্ছে অম্লীয়, এই হচ্ছে দ্রবণটি অম্লীয়, দ্রবণটি অম্লীয়। আচ্ছা দ্রবণটি অম্লীয় বলা শেষ, এটাই কি আমার আনসার হবে? না, পিএইচ বের করতে বলছি, পিএইচটা বের করে দেখাইতে হবে। পিএইচ যখন আমি বের করতে যাই, তখন পিএইচ ইকুয়াল হচ্ছে মাইনাস লগ অফ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা, কিন্তু এখানে তো মোল, আমি এখানে এখন বের করব। অতএব অবশিষ্ট, এ হচ্ছে অবশিষ্ট এসিডের মোল সংখ্যা, অবশিষ্ট এসিডের মোল সংখ্যা, অবশিষ্ট এসিডের মোল সংখ্যা। এখন অবশিষ্ট এসিডের মোল সংখ্যা কিভাবে বের করব? শুধু জাস্ট দুইটাকে বিয়োগ করে দিব। অবশিষ্ট এসিডের মোল সংখ্যা হবে 0.05 মাইনাস 0.01 মোল, তার মানে এখান থেকে আসতেছে কত 0.04 মোল।
এটা হইলো অবশিষ্ট অ্যাসিডের মোল সংখ্যা। এখন আমি বের করব যে অবশিষ্ট অ্যাসিডের ঘনমাত্রা কত। অতএব অবশিষ্ট অ্যাসিডের ঘনমাত্রা। এখন অবশিষ্ট অ্যাসিডের ঘনমাত্রা বের করতে চাইলে আমরা কি জানি, আমরা সূত্র পারি হচ্ছে এটা, n ইকুয়াল হচ্ছে তোমার SV। তাহলে এই জায়গা থেকে S ইকুয়াল আমি বলতে পারতেছি n ডিভাইডেড বাই হচ্ছে V। এই যদি হয় তোমার n ডিভাইডেড বাই V, তাহলে এই জায়গায় তো আমার কাছে আছেই কি মোল সংখ্যা তো আছে অবশিষ্ট মোল সংখ্যা কত 0.04 বসাইলাম 0.04। ঘনমাত্রা আয়তনটা কত বসাবো, আয়তনটা আমি বসাবো আয়তন কি এখানের 50 ml বসাবো নাকি এখানের 100 ml বসাবো নাকি দুইটাকে যোগ করে বসাবো। আমি এখানে 50 প্লাস 100 দুইটাকে যোগ করে বসাবো। এখন কথা হইতে পারে কেন দুইটাকে যোগ করে বসাবো, কারণ দুইটাকে তো আমি একসাথে মিশায় ফেলছি, যেহেতু দুইটাকে একসাথে মিশাইছি তখন আয়তন হচ্ছে এইটা। তাহলে এই জায়গায় আবার কি এখানে 10⁻³ কেন দিলাম, অলওয়েজ লিটারে নিতে হবে। এই পোরশনটুকু যদি করি তাহলে এখান থেকে আমার আসতে 0.04, এটাকে আমি ভাগ করব, এই যে 0.04 এটাকে আমি ভাগ করব হচ্ছে 150 × 10⁻³ এটা দিয়ে যদি করি তাহলে এখানে আসতেছে 0.15, এটা দিয়ে ভাগ করলে এখানে আমার আসতেছে 0.267, তার মানে অবশিষ্ট যে ঘনমাত্রা। অতএব অবশিষ্ট ঘনমাত্রা আসতেছে কি 0.267 মোলার। এখন আমি যদি পিএইচ বের করতে যাই, আমি আসলে পিএইচ ইকুয়াল জানি -log of H+ আয়নের ঘনমাত্রা। এই দিলাম আমি মাইনাস, এই দিলাম আমি হচ্ছে log 0.267, দেন ক্যালকুলেট করে এখান থেকে যে মানটা আসবে এইটাই হবে হচ্ছে সেই আনসার, তার মানে কাহিনীটা আমরা কি দেখলাম, এই জায়গা থেকে আমরা আসলে যে জিনিসটা দেখলাম এটা হচ্ছে আমার কাছে জানতে চাইছিল এ বি এই দুইটা দ্রবণকে মিশ্রিত করলে তার পিএইচ এর মাধ্যমে হচ্ছে মিশ্রণের প্রকৃতি দেখাইতে। আমি গেলাম এইখানে, যাওয়ার পর এই ছিল তার ইনফরমেশন, এই সকল ইনফরমেশন থাইকা আমি হচ্ছে প্রথমে কি করলাম, অ্যাসিডের তুল্য মোল সংখ্যাটা বের করলাম। তুল্য মোল সংখ্যা বের করতে চাইলে n তো বসাইতে হবে, n যদি বসাইতে চাই যে ইনফরমেশনটা আমার কাছে লাগে ডিরেক্ট কি দেয়া ছিল না, দেয়া ছিল না, কারণ আমরা n ইকুয়াল জানি হচ্ছে SV, s লাগবে। এখন দেখি s এটা দেয়া আছে মানে হচ্ছে s আমি বের করতে পারি, দেন বের করে নিছি। v তো দেয়া আছে, দেন আমি এখানে হচ্ছে বসাইছি, দেন ই দ্বারা তুল্য সংখ্যা বোঝায়, তুল্য সংখ্যার মানটাও আমি বসাইছি, দেন ক্যালকুলেট করে এই মানটা পাইছি। আমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের কথা যাচ্ছি, সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আয়তন দেয়া আছে, ঘনমাত্রাও দেয়া আছে, তাহলে আমি অবশ্যই ডিরেক্ট বসাই দিতে পারি। আর সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু তুল্য সংখ্যাও 1, এটা ওই প্যাটার্নেই বের করা যায়, তাহলে বসাইলাম, তাহলে এখান থেকে পাইছি হচ্ছে 0.01। আমি দেখি এখানে অ্যাসিডের মোল সংখ্যা হচ্ছে বেশি, ক্ষারের মোল সংখ্যা হচ্ছে কম, তার মানে আমি বলতে পারি দ্রবণটা হচ্ছে অম্লীয় যেহেতু অ্যাসিডেরটা বেশি আছে। এখন আমার তো এটা বইলেই থাইমা যাওয়া যাবে না, আমার কাছে পিএইচ বের করতে বলছে, পিএইচ এর মান কত। আমি এখান থেকে অবশিষ্ট যে অ্যাসিডটা ছিল অবশিষ্ট অ্যাসিডের মোল সংখ্যা বের করে ফেলছি। মোল সংখ্যা বের করলে তো আমার লাভ হবে না, কারণ আমরা যখন পিএইচ এর সূত্রের মধ্যে বসাইতে চাই পিএইচ ইকুয়াল যে -log of H+ আয়ন, ওইটা তো ঘনমাত্রা বসাইতে হয়, এটা তো না হয় আমি অবশিষ্ট অ্যাসিডের মোল সংখ্যা বের করছি। ঘনমাত্রা কিভাবে, ঘনমাত্রা হচ্ছে মোল সংখ্যাকে যদি আয়তন দ্বারা ভাগ করি তাহলে ঘনমাত্রা আসে। তাহলে এই ঘনমাত্রা নিচে আমি কোন ঘনমাত্রা দিছি, ঘনমাত্রা দিতে হবে এইটারটা না এইটারটা, ভাই দুইটাকে একসাথে আমি মিশাইছি, তাহলে ঘনমাত্রা বাইরে গেছে না, এই টোটাল আয়তনটা হচ্ছে দিতে হবে। মানে আমি বলেছি দুইটার যেহেতু আমি মিশাইছি আয়তনটা বাইরে গেছে, আয়তন যেহেতু বাইরে গেছে তার মানে আয়তনটা আমাকে ওইটা মিশ্রিত আয়তনটা দিতে হবে, দিলাম আমি মিশ্রিত আয়তন। দেওয়ার পর এখানে আমি দেখি অবশিষ্ট ঘনমাত্রা বের হচ্ছে 0.267। এই জিনিসটাই আমি আসলে পিএইচ এর ভিতরে ঢুকাই দিব, -log of H+ আয়নের মধ্যে ঢুকাইবো, দেন এখান থেকে যে ভ্যালুটা আসবে এটাই হচ্ছে আমার আনসার। এইখানে একটা ফাঁদ আছে, ফাঁদটা কি জানো, ফাঁদটা হচ্ছে এইটা তো আমার কাছে অবশিষ্ট অ্যাসিড ছিল, যদি এখানে অবশিষ্ট অ্যাসিড না থেকে অবশিষ্ট ক্ষার থাকতো, যদি অবশিষ্ট ক্ষার থাকতো তাইলে আমি কখনোই এখানে পিএইচ বসাইতে পারতাম না, তখন এখানে লেখা লাগতো পিওএইচ,
ইকুয়াল মাইনাস লগ অফ ওএইচ মাইনাস ঘনমাত্রা। দেন এখান থেকে পিওএইচ বের হইতো। আমি তো এটা জানি, কি জানি, যে পিএইচ আর পিওএইচ এই দুইটা যোগফল, এই হচ্ছে সেই পিএইচ আর পিওএইচ এই দুইটার যোগফল হচ্ছে তোমার 14। তার মানে আমি বুঝতেছি যে আসলে যদি আসলে দেয়া নাও থাকতো, যে হচ্ছে কি এখানে যদি খাটটাও থাকতো কোনো সমস্যা নাই, পিওএইচ বের হইতো, দেন পিওএইচ এখানে বসাই দিলে দেন পিএইচ বের করা যাইতো। এটা হচ্ছে এখানে কথা। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এখানে শুভশ্রী বলছে যে এখানে, আচ্ছা সুশ্রী বলছে যে এখানে পিএইচ এর মান বের না করলে হবে না। কোশ্চেনে বলা ছিল পিএইচ এর মান বের করতে হবে, মানে বের করতেই হবে। আচ্ছা ঠিক আছে, সাবাস। তারপরে দেখো আমাদের এই যে সেগমেন্টটা, এইটা ঠিক আবার বরাবরের মতো 2 লাইনে সলভ করা যাবে। হ্যাঁ, তোমাকে শুধু প্যাটার্নটা বলি, দেন হয়ে যাইতেছে। এই কোশ্চেনটা রয়েছে, আর একটা কোশ্চেন বাকি আছে। 2টা কোশ্চেন সলভ করলে তো আমি তোমার গ্যারান্টি দিতেছি, তুমি যাও টেস্ট পেপার খোলো, খুলে দেখবা তুমি যা ধরতেছো তাই পারতেছো, যা ধরতেছো তাই পারতেছো। এই প্যাটার্নের মধ্যে সবকিছু চলে আসবে। বুঝছো কথাটা? আসো এই জায়গায় আমি যখন এটা শুরু করতে যাব, আমি তোমাকে একটা আগে শর্টকাট শিখায় নেই যে এখান থেকে কি করব। এই জায়গায় আমি এখানে লিখবো হচ্ছে সেই এনি জারক ইকুয়াল এনি বিজারক। এখন তুমি বলতে পারো যে জারক বিজারক যদি আমি কোশ্চেন থেকে না চিনি তাইলে কেমনে হবে? জারক বিজারক আপনি না হয় লিখে দিয়েছেন, বের করার কথা বলতেছেন। যাও এটাও বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে আমি এখানে দিলাম কি এনি যার তথ্য প্রশ্নে দেয়া আছে, যার তথ্য প্রশ্নে দেওয়া আছে, যার তথ্য প্রশ্নে দেয়া আছে, এটা হচ্ছে এটা। এটা হচ্ছে এটা। দেন আচ্ছা ইকুয়াল দিলাম আমি, এ হচ্ছে সেই এনি। এখানে কি হবে, আর এই জায়গায় হবে হচ্ছে তোমার যা বের করব। তার মানে যাও এবার শর্ট করে দিলাম, তোমাকে জারক বিজারকও চিনতে হবে না। যার তথ্য প্রশ্নে দেয়া থাকবে এইখানে একটা যাবে, আর যা বের করব এটা আরেক জায়গায় বসবে, মাঝখানে হচ্ছে ইকুয়াল। এবার আসো তো দেখি যে এটা আসলে করা যায় কিনা। দেন এই জন্য অবশ্যই তোমাকে তুল্য সংখ্যাটা পারতে হবে। লাস্ট ক্লাসে যে তুল্য সংখ্যা বলছি ওই তুল্য সংখ্যা তোমাকে পারতে হবে, নাহলে কিন্তু আবার হবে না। তার মানে কাহিনীটা কি বললাম, এনি জারক বিজারক যদি নাও পারো কোনো সমস্যা নাই, এনি দিবা যার তথ্য প্রশ্নে দেয়া আছে ইকুয়াল এনি দিবা হচ্ছে যা বের করতে হবে, শেষ। তাইলেই হইতেছে। এবার আসো কোশ্চেন। এই কোশ্চেনটার দিকে যদি আমি তাকাই, আমি আসলে দেখতেছি আমার কাছে এই জায়গায় প্রথম একটা দ্রবণ দেয়া আছে, দেন দ্বিতীয় একটা দ্রবণ দেয়া আছে। প্রথম দ্রবণ এখানে বলা আছে এই হচ্ছে সেই 5 গ্রাম, যে 5 গ্রাম একটা লোহার আকরিক আছে। বা এই লোহার আকরিক মানে এখানে টোটালটাই যে লোহা আছে ব্যাপারটা এমন না, এখানে অপদ্রব্য মিশানো আছে। এই জায়গা থেকে আমাকে হচ্ছে লোহাটা বের করে ফেলতে হবে, মানে শুদ্ধটা বিশুদ্ধটা বের করতে হবে। বিশুদ্ধ কোনটা, যেটা হচ্ছে রিয়াকশন করে ওইটা হচ্ছে বিশুদ্ধ। তার মানে 5 গ্রাম লোহার আকরিক আছে, এটার সাথে আমি হচ্ছে 150 ml হচ্ছে সালফিউরিক অ্যাসিড মিশাইলাম। তার মানে এখন আমার দ্রবণ টোটাল কতটুকু হয়েছে, ওই দ্রবণটা হচ্ছে 150 ml এর একটা দ্রবণ হয়েছে, 150 ml এর একটা দ্রবণ হয়েছে। আচ্ছা 150 ml এর দ্রবণ হয়েছে, এটা আমি মানলাম। তারপরে কথা আস, নিচে একটা দ্রবণ দেয়া আছে, এটা কত 0.3 মোলার। যেহেতু 0.3 মোলার এই কথাটা বলছে, তার মানে তার ঘনমাত্রা আমার কাছে হচ্ছে দেয়া আছে। আমার কাছে এই হচ্ছে সে আয়তন দেয়া আছে হচ্ছে V, K2Cr2O7। তুমি একটু ভালো করে মনে করতে পারো কিনা দেখো, যে তার তুল্য সংখ্যা হচ্ছে তোমার কত বলো, 6। আচ্ছা, আর এখানে যে লোহার কথা বলা আছে তুমি একটু স্মরণ করো, আমি চার্টে লিখে দিছি এই আয়রনের ক্ষেত্রে তার তুল্য সংখ্যা হচ্ছে সেই 1। আচ্ছা এতটুকু আমি জানি। এখন শুধু আমি ম্যাথটা সলভ করব। ম্যাথটা সলভ করতে গেলে কিভাবে করা যাবে, কোশ্চেনটা পড়ি। বলছে 1 নং দ্রবণ হতে আমার 1 নং দ্রবণ, ওই দ্রবণে আমার কতটুকু আছে, 150 ml আছে।
থাকুক 150 ml, ওই 150 ml হতে আমি 30 ml কে হচ্ছে জারিত করব। ভাই আমি হচ্ছে 30 ml কে জারিত করব, 150 না, এখান থেকে আমি 30 ml নিছি, এটাকে নিয়ে জারিত টারিত কিছু একটা করব। করতে আমার 2 নং যে পাত্রটা আছে, এই হচ্ছে সেই 2 নং পাত্র। 2 নং পাত্র দরকার হয়, মানে 2 নং পাত্রের টোটালটাই দরকার হয়। টোটালটা যে দরকার হইছে, এখন এই যে লোহার আকরিকে ভেজালের শতকরা পরিমাণ জানতে চাইছি। ভাই ভেজালের শতকরা পরিমাণ পরে আসতেছে, আমি আগে দেখি মূলত এটা তোর 5 গ্রাম লোহার আকরিক, এখানে সম্পূর্ণ তো লোহা নাই, আমি দেখি কতটুকু আগে লোহা আছে, এটা আগে বের করি, তারপরে না হয় ভেজালটা বের করা যাবে। এখানে যা 5 গ্রাম আছে, 5 গ্রাম থেকে বিশুদ্ধটা বাদ দিয়ে দিলে ভেজাল বের হয়ে যাবে, ওইটা করা যাবে। এটা ভাই বলছি 2 লাইনে করা যাবে। 2 লাইনটা কি, এই আসো, এটা যখন সলভ করতে যাব তখন সিনারিওটা আসতেছে হচ্ছে এইরকম। আমি লিখবো এই হচ্ছে সেই এনি, তোমাকে বলছিলাম যার ইনফরমেশন দেয়া আছে, কার ইনফরমেশন দেয়া আছে, K2Cr27, এটা সকল ইনফরমেশন দেয়া আছে। তাহলে এখানে লেখো K2Cr2O7 ইকুয়াল, তুমি যারটা বের করবা, কি বের করবা, তুমি লোহার ভেজালে শতকরা পরিমাণ বের করবা, তার মানে এই হচ্ছে সেই আয়রন, আয়রন বের করবা তুমি। তাহলে তুমি এখানে লেখো এনি, এই হচ্ছে সেই শুধু Fe, তুমি এটা বের করবা, শেষ। মানে ওই যে নিচের কথাটা যেটা বলছি, এটা যেটা বলছি যে যার তথ্য প্রশ্ন দেয়া আছে তা বসাবো, ইকুয়াল দিয়ে বসাবো, যা বের করব তা বসাবো। আমি বের করব কি, লোহার আকরিকে লোহার শতকরা ভেজালে শতকরা পরিমাণ, লোহা বের করব, এখানে এই কারণে Fe দিলাম, যেটা বের করব। আর যা কোশ্চেনে দেয়া আছে, দেখো 2 নাম্বার কোশ্চেন, এই যে 2 নাম্বার দ্রবণ যেটা আছে, এটা আমি হচ্ছে এখানে তার সাথে জারিত করতেছি, যার তো কোশ্চেন ইনফরমেশন তথ্য দেয়া আছে। এখন এটা যখন আমি করতে যাব, এখানে আমি লিখতেছি ইকুয়াল, যেহেতু কোশ্চেনে ঘনমাত্রা দেয়া আছে, আমি দেখি ঘনমাত্রা দেয়া আছে হচ্ছে 0.03 মোলার, ইনটু আয়তন দেয়া আছে হচ্ছে 50 ml, তো 25 ml, তাহলে 25 কে আমি লিটারে কনভার্ট করলাম 10⁻³ ইনটু, ভাই আমি তুল্য সংখ্যাটাও বলে দিছি, এখানে তুল্য সংখ্যা হচ্ছে 6, তাহলে এই লেখা হচ্ছে সেই 6 ইকুয়াল দিলাম। আমি আয়রনের কি বের করব ভাই, আমি আয়রনের বের করব হচ্ছে ভর কতটুকু আছে, তাহলে অবশ্যই আমি বসাবো n ইকুয়াল কি বলো, W ডিভাইডেড বাই M, এটা বসাবো। তাহলে বসাইলাম W ডিভাইডেড বাই, আমি বসাবো হচ্ছে M। লোহার এই যে আয়রনের তোমার পারমাণবিক ভর কত, আমরা পারমাণবিক ভর জানি যে হচ্ছে কত, 55.85, এগুলো তোমাকে এটা মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, তারপর এই লিখলাম, তাহলে হচ্ছে M এর মান হচ্ছে 55.85 লিখলাম, ইনটু তুল্য সংখ্যা হচ্ছে 1, বসাইলাম 1। তাহলে এই জায়গা থেকে তোমার W এর মানটা কত বের হইতেছে, এটা আসো ক্যালকুলেট করি। এই জায়গায় তোমার কাছে আসে হচ্ছে 0.03 ইনটু 0.025 ইনটু 6 ইনটু 55.85। আচ্ছা, এখান থেকে পাইছি কত, এ হচ্ছে 0.25 গ্রাম পাইছি। তো এটা পাইছি হচ্ছে, এটাই কি তাহলে আমার বিশুদ্ধের পরিমাণ। কিন্তু ভাই এটা আমি কতটুকু থেকে পাইছি, আমি 30 ml নিয়ে যখন কাজ করছি তখন পাইছি, তার মানে আমি এখানে বলতে পারতেছি 30 ml দ্রবণে বিশুদ্ধ লোহা কতটুকু, বিশুদ্ধ লোহা হচ্ছে তোমার 0.25 গ্রাম। কিন্তু আমার যে সলিউশনটা ছিল 150 গ্রামে, 150 ml, তাহলে 150 ml দ্রবণে কতটুকু আছে, আমি নিচে বসাবো হচ্ছে কত 30, উপরে বসাবো হচ্ছে 0.25 ইনটু 150, দেন এই জায়গা থেকে আমি দিব যে মানটা আমি পাইছি 0.25 ইনটু হচ্ছে 5, আসতেছে 1.25 গ্রাম, তার মানে পাইছি হচ্ছে 1.25 গ্রাম। এটা পাইছি কি, বিশুদ্ধ লোহার পরিমাণ। তাহলে বিশুদ্ধ লোহা কতটুকু পাইছি, বিশুদ্ধ Fe, এটা পাইছি হচ্ছে তোমার 1.25 গ্রাম। অতএব আমি যদি বলি যে ভেজাল, তাহলে ভেজালের পরিমাণ কতটুকু হবে,
আমার কাছে ছিল সলিউশন, মানে লোহার আকরিকটা ছিল 5 গ্রাম। তো এই 5 গ্রামের মধ্যে বিশুদ্ধ পাইছি 1.25 গ্রাম, তার মানে বাকি সবটুকুই আমি কি বলতো ভেজাল পাইছি। তার মানে 5 মাইনাস 1.25 গ্রাম, এখানে আসতেছে তোমার 3.75 গ্রাম। এখন আমাকে যদি বলে যে ভেজালের শতকরা পরিমাণ বের করো, তাহলে এবার হচ্ছে ভেজালের শতকরা পরিমাণ, এই লেখো ভেজালের শতকরা পরিমাণ, ভেজালের শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ। তোমাকে ভেজাল না বলে বিশুদ্ধতার শতকরা পরিমাণ জানতে চাইতো, তখন তো ভেজালটা বেরও করা লাগতো না। তোমার টোটাল ছিল 5, 5-এর মধ্যে ভেজাল আছে কত? 5-এর মধ্যে ভেজাল আছে হচ্ছে 3.75 ইন্টু হচ্ছে 100%। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কত? তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে 375 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 5, এ হচ্ছে 75%ই হচ্ছে কি বলতো ভেজাল। ঠিক আছে, হ্যাঁ ওইখানে যদি হচ্ছে আমি ওই ফুল মানটা নিতাম, তাহলে অবশ্যই এখানে ফ্র্যাকশনটা আসতো যে 74.8। এখানে কে বলছে? জান্নাতুল নাইমা সাবাস, ঠিক আছে। আচ্ছা জান্নাতুল নাইমা বলছে, দেন সুশ্রী, আফরিন, এই তো সাবাস, ঠিক আছে। তার রাশিদুল, দেন হচ্ছে নাশিতা, নোহা, এক্সেলেন্ট, সাবাস। আমরা আশা করি বুঝতে পারছি এই জায়গায় কিন্তু তাইলে আমার কোশ্চেনটা কি ছিল দেখো, 2 লাইনে আসলে জিনিসগুলো করা যাচ্ছে। তোমার কাছে বলছে যে আসলে এই 1 নাম্বার দ্রবণ যেটা ছিল এখান থেকে 30 ml কে জারিত করতে তোমার কতটুকু লাগে? 30 ml কে তোমার জারিত করতে হচ্ছে তোমার ওই 2 নাম্বার দ্রবণ সম্পূর্ণটা লাগে। তাহলে 2 নাম্বার দ্রবণ তুমি সম্পূর্ণটা লাগাইছো, ঠিক আছে। 2 নাম্বার দ্রবণ হচ্ছে তুমি সম্পূর্ণটা লাগাইছো। এটা ছিল এখান থেকে সমাধান শুরু। আচ্ছা, এখন এটা যদি করতে চাও তাহলে এখানে আমি কি বলছিলাম, তোমার যার ইনফরমেশন দেয়া আছে তারটা লিখবা, যা বের করবা তারটা লিখবা। লেখার পরে কাজটা কি দেখবা, ইনফরমেশন কি দেয়া আছে। তুমি দেখো এখানে ঘনমাত্রা দেয়া, আয়তন দেয়া, তাহলে এন এর মান বসাবা এসভি। তুল্য সংখ্যা তো 6 তুমি পারো, আয়রনের ক্ষেত্রে 1 তুমি পারো। এখন তুমি যদি বলো কিভাবে পারি, গত ক্লাসে লিখে দিছি, ওই জিনিসগুলো বসাবা, দেন এখান থেকে হচ্ছে ডাব্লিউ এর মানটা বের করে ফেলবা। ডাব্লিউ এর মান বের করা শেষ, এটাই আনসার হবে না, এটা তো বিশুদ্ধের পরিমাণ। তা আবার কত গ্রামের মধ্যে বিশুদ্ধের পরিমাণ? সে এই 150 ml দ্রবণ থেকে 30 ml কে নিয়ে জারিত করছে, 30 ml এর মধ্যে বিশুদ্ধ হচ্ছে এতটুকু, তাহলে 150 এর মধ্যে কতটুকু আছে বের করলা। তোমার কাছে যদি লোহার আকরিকে ভেজালের জায়গায় জানতে চাইতো বিশুদ্ধতার পরিমাণ, এটাও কিন্তু বের করতে পারতো। তার মানে তোমার কাছে এখানে ভেজালের পরিমাণ জানতে চাইছে, তাই বিশুদ্ধ লেখছো, দেন এখানে কি লেখলা, ভেজালটা বের করলা, দেন ভেজালের শতকরা পরিমাণ বের করছো। কিভাবে? নিচে বসে টোটালটা, উপরে বসছে ভেজালেরটা। এখন তোমার কাছে যদি জানতে চাইতো বিশুদ্ধের পরিমাণটা, এখানে বিশুদ্ধেরটাও করে দিই। বিশুদ্ধতা শতকরা পরিমাণ, বিশুদ্ধতার শতকরা পরিমাণ, তাহলে বিশুদ্ধতা শতকরা পরিমাণটা কত হবে? নিচে বসবে হচ্ছে টোটালটা মানে 5, বিশুদ্ধের পরিমাণ কতটুকু? 1.25 ইন্টু হচ্ছে সেই 100%, ইন্টু হচ্ছে সেই 100%। আচ্ছা, এখান থেকে যদি আমি লিখি, আচ্ছা তাহলে এখান থেকে আমার আসতেছে কত? এ হচ্ছে তোমার 25%। যদি জানতে চাইতো বিশুদ্ধতা শতকরা পরিমাণ, তখন এটা করতাম। আর আমার কাছে ভেজালে জানতে চাইছি, ভেজালেরটা বের করে দিছি। আশা করি বুঝতে পারছি। এই তোমরা এই জিনিসটা বুঝছো? তোমরা বুঝা থাকলে সুন্দর করে হচ্ছে বসলে কমেন্ট করো। হ্যাঁ, তারপরে যে সুখী, দেন নোহা, অনামিকা বিশ্বাস, নিশিতা মধু, এই তো এক্সেলেন্ট। আচ্ছা, এই তো আফরিন, অনামিকা বিশ্বাস, বায়োজিৎ, রাশিদুল, নোহা, তাহমিনা, এক্সেলেন্ট, সাবাস। আচ্ছা, আশা করি জিনিসটা বুঝতে পারছি। দেন এখানে একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা কি, আগের যে কোশ্চেনটা হুবহু সেম। এই জায়গায় আমার কি করা লাগছে,
এবার আমার কাছে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তার ক্ষেত্রে আমি তুল্য সংখ্যা কত জানি, তার ক্ষেত্রে তুল্য সংখ্যা জানি হচ্ছে 5, তার ক্ষেত্রে তুল্য সংখ্যা জানি হচ্ছে 5। তাহলে এবার 5 দিয়া করব, K2Cr2 এটার জন্য করব। এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক, যা করলাম একদম হুবহু সেম। এটা কার কোনটার সেম, যে মাত্র পিছনে যেটা করলাম আর কি, কোনটা, এই যে এটা করলাম, যেটা ভেজালের শতকরা পরিমাণ, এটা যেটা করছি, হ্যাঁ এটার একদম হুবহু সেম। আচ্ছা ঠিক আছে, এবার আসো এটাতে। এই কোশ্চেনটা করার পর বলছে উদ্দীপকের এ কোম্পানি, তার মানে আমি এটা যদি ভালো করে তাকায় দেখি কি বলছে কথাটা। এর হচ্ছে কোম্পানি হচ্ছে তোমার এ কোম্পানির মধ্যে লোহার আকরিকের পরিমাণ হচ্ছে সেই 10 গ্রাম, মানে লোহা বুঝতেছো তো, সেই Fe। আচ্ছা, এ হচ্ছে সেই Fe। আচ্ছা, তারপরে এই জায়গাতে টাইট্রেশন করছো, করার পরে এখানে তুমি ব্যবহার করছিলে কি KMnO4। বুঝলাম, কোশ্চেন কি জানতে চাইছি, উদ্দীপকের এ কোম্পানিতে ব্যবহৃত বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো। তার মানে আয়ন ইলেকট্রন পদ্ধতিটা জানতে চাইছি, আয়ন ইলেকট্রন পদ্ধতিটা জানতে চাইছি। এখন আয়ন ইলেকট্রন পদ্ধতির কথা যদি আমি বলতে চাই, দেখো আয়রন সালফেটের সাথে যুক্ত হয়ে তোমার কি উৎপন্ন করবে, এ হচ্ছে সেই আয়রন সালফিউরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করবে হচ্ছে FeSO4। এই যে FeSO4টা পাইছি, সে জারক না বিজারক? আমার এখানে KMnO4 তো জারক, আমি লিখে দিছিলাম ভাই, সে হচ্ছে কি বলো, বিজারক। জারক আর বিজারকের ওই আমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাস দেখছিলাম না, জারণ বিজারণটা দেখছিলাম না, ওই জারণ বিজারণটা জানতে চাইছে। তার মানে এখানে মূলত চাইছে এ হচ্ছে সেই এটা KMnO4, তারপর প্লাস FeSO4 প্লাস এই হচ্ছে H2SO4। দেন এই জায়গা থেকে যে জিনিসগুলো উৎপন্ন হবে প্লাস জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া লিখে দেখাইতে বলছি। আমি ওই যে 3টা স্টেপের কথা বলছি ওইটা ফলো করলেই শেষ। কাহিনীটা কি, কাহিনীটা হচ্ছে আজকে এটাই কিন্তু আমাদের আজকে লাস্ট কোশ্চেন। হ্যাঁ, এই প্যাটার্নের মাধ্যমে আমাদের আসলে সবগুলো টপিক শেষ হয়ে যাবে। দেন তুমি প্র্যাকটিস করতে যাও, আমি তোমার গ্যারান্টি দিতেছি তুমি সবগুলা কোশ্চেন পারবা, 95% কোশ্চেন টেস্ট পেপার থেকে তুমি সলভ করে ফেলতে পারবা। আর যেগুলো পারবে না অবশ্যই এখানে কি আমার সাথে মেসেজ করে দিবা, সেটা আমি এখানে তোমাকে সলভ করে দিব। দেখো এই জায়গায় হচ্ছে KMnO4 যেটা আছে তার তুল্য সংখ্যা হচ্ছে এখানে কি বলতো 5, তার তুল্য সংখ্যা হচ্ছে 1। আমরা প্রথম কথা বলছিলাম তুল্য সংখ্যা এক্সচেঞ্জ, তার মানে এই জায়গায় আসবে হচ্ছে তোমার 5, এই জায়গায় আসবে হচ্ছে তোমার সেই 1 দিলাম। দেওয়ার পরের কাজটা কি, দেওয়ার পরের কাজটা হচ্ছে জারকের অক্সিজেন সংখ্যা অনুসারে পানি, সে হচ্ছে তোমার জারক আর সে হচ্ছে তোমার বিজারক। আচ্ছা, তাহলে জারকের অক্সিজেন সংখ্যা অনুসারে পানি, জারকের অক্সিজেন আছে 4টা, তাহলে চোখ বন্ধ করে এখানে লিখে দাও এই হচ্ছে সেই 4 অণু পানি, লেখা শেষ। তার মানে জারকের অক্সিজেন সংখ্যা অনুসারে পানি শেষ। তারপরে ছিল পরিবর্তিত রূপ কমপ্লিট করে সমতাকরণ করো। ভাই পরিবর্তিত রূপ কমপ্লিট কিভাবে জানি করে, এইটার ওই পাশে গেলে কি ফর্ম হয় তোমাকে পরিবর্তিত রূপগুলাও লেখা দিছি, এটা হয় হচ্ছে তোমার Mn2+। এখন তুমি বলতে পারো যে Mn2+ কি তাইলে লিখে দিব, ওই যে ব্রেকেটে লিখে দিছিলাম যদি সে আয়ন হয় তখন তাকে হচ্ছে কি যৌগে কনভার্ট করতে হয়, তাহলে যৌগে কিভাবে কনভার্ট করব, এখানে এসিডটা দিলাম কেন, এই যে এখানে সালফেট পাওয়ার জন্য। দেন সালফেট যদি যুক্ত হয় তাহলে আসতেছে হচ্ছে MnSO4 প্লাস, এখানে পটাশিয়াম আছে এটার সাথেও সালফেট যুক্ত হয়ে হবে পটাশিয়াম সালফেট। দেন তারপর এই জিনিসটা ওই পাশে গেলে কিসে পরিণত হয়, Fe3+ এ পরিণত হয়। তাহলে সেও সালফেটের সাথে যুক্ত হবে কারণ সেও আয়ন, সে যখন যুক্ত হবে সে হইতেছে হচ্ছে Fe2SO4 আমার সবগুলা ওই পাশে যাওয়ার শেষ। সমতাকরণ করো, সমতাকরণ যখন আমি করতে যাব তখন আমার কাছে কি আসতেছে, পটাশিয়াম আছে এই পাশে একটা, ওই পাশে পটাশিয়াম 2টা, এটা তো মানা যাবে না, অবশ্যই এখানে তোমাকে হাফ দিতে হবে। তারপরে আসো,
ম্যাঙ্গানিজ আছে একটা, ওই পাশে ম্যাঙ্গানিজ একটাই আছে। তারপর অক্সিজেন এখানে গেল, এটা এখানে হচ্ছে আয়রন আছে হচ্ছে 5টা, এখানে আয়রন আছে 2টা। তাহলে একটা কাজ করি, এখানে 5 ভাগ দেই 2। তুমি দেখো এই হচ্ছে 5/2 ইন্টু এখানে আছে হচ্ছে 2, তাহলে 2 2 কাটাকাটি যায়, থাকে তোমার 5। এই কারণে হচ্ছে 5/2 দিছে, এখানে তো 2 আছে, কাটাকাটি করলে আয়রন 5টা থাকতেছে। তাহলে এই জিনিসটা গেল। আচ্ছা গেল। তারপরে কাহিনীটা কি, দেখতেছি সবগুলোর সাথে আসছে, এইটার পিছনে কিছু বসানো হয় না, বাকি সবার পিছনে কিছু না কিছু বসানো হয়েছে। আমি দেখি এই জায়গাতে হাইড্রোজেন তোমার কাছে আছে কয়টা, 8টা। এইখানে কি 8টা আছে না, তাহলে এখানে তুমি 4 দাও, 8টা হয়ে গেছে। তার মানে এই ছিল তোমার এখানে সমতাকরণ করা। সমতাকরণ করা যখন শেষ, তখন তোমার কাজটা কি, তখন তোমার কাজটা হচ্ছে এটা জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া লেখা। এই লেখলাম আমি। আচ্ছা, লেখলাম আমি হচ্ছে সেই জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া। এবার আমি নিচে আরেকটা লিখবো হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া। এই জায়গায় আমি যখন জারণ অর্ধ বিক্রিয়া লিখতে যাবো, জারণ কার হয়, জারণ হয় হচ্ছে বিজারকের। তাহলে বিজারক থেকে যদি নিতে চাই, তাহলে ভাই এই জায়গাটাতে তোমার দর্শকায়ন ব্যতীত নিতে হয়, তাহলে সালফেটটা হচ্ছে দর্শকায়ন, নেওয়া যাবে না। এই জায়গায় আমি দেখতেছি কি, এই হচ্ছে সেই 5Fe আছে, তাহলে লেখো এখানে 5, এ হচ্ছে সেই Fe, এটা হচ্ছে 2+ আকারে আছে, দর্শকায়নগুলো বাদ দিতে হয়। এখন আমি তো জারণের মধ্যে জানি ইলেকট্রন সংখ্যা ছাড়ন, সে এখানে ইলেকট্রন ছাড়বে, কয়টা ইলেকট্রন ছাড়বে এটা পারার শর্টকাট ওয়েটা কি জানো? শর্টকাট ওয়েটা হচ্ছে এই তুল্য সংখ্যার দিকে তাকাও, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 1, দুইটা সেম না ভিন্ন? ভিন্ন। ভিন্ন হলে কি করতে হয়, গুণ করে দিতে হয়। গুণ করো, গুণ করলে কত আসে 5। তাহলে এখানে সে 5টা ইলেকট্রন ত্যাগ করবে চোখ বন্ধ করে। সে যদি 5টা ইলেকট্রন ত্যাগ করে, আর কোনো কথা নাই, নিচেও 5টা ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে, আর কোনো কথা হবে না। তারপর এখান থেকে যখন আমি দেখতেছি তার পরিবর্তিত রূপটা জানি কি ছিল, তার পরিবর্তিত রূপটা ছিল Fe3+, লিখে দাও Fe3+, কোনো কথা নাই। এটার আগে 5টা আছে মানে এ হচ্ছে সেই 5 গেল। বিজারণ কার হয়, বিজারণ হয় হচ্ছে তোমার জারকের। এখানে দর্শকায়নকে পটাশিয়াম, পটাশিয়াম ব্যতীত লিখতে হবে। তাহলে এখানে থাকে কি, থাকে হচ্ছে সেই MnO4-, সে 5টা ইলেকট্রন গ্রহণ করছে, তার সাথে কি আবার পানি রিলেটেড, তার সাথে যেহেতু পানি রিলেটেড, এই পাশে, আচ্ছা তুমি এটা একটু পরে লেখো, এই পাশে দাও, এই জারকের অক্সিজেন আছে 4টা, এই কারণে 4 অণু পানি উৎপন্ন হয়েছে, 4 অণু পানি। বলো তার পরিবর্তিত রূপ কি, তার পরিবর্তিত রূপ হচ্ছে ওই যে উপরে দেখো লেখা Mn2+, এটা আমি লিখে দিছিলাম, তাহলে আর কোনো কথা নাই, তার পরিবর্তিত রূপ Mn2+ লিখে দিছি। যেহেতু পানির কথা আসছে এখানে, তোমাকে অবশ্যই হাইড্রোজেনটা এখানে দিয়ে দিতে হবে। কয়টা হাইড্রোজেন এই জায়গায়, সরি হ্যাঁ হাইড্রোজেন 8টা, এখানে লিখে দাও 8H+। এই যে এখানে কাহিনীটা লিখলাম, এটাই হচ্ছে সেই তোমার টোটাল জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে এই জায়গা থেকে দেন নিচে হবে হচ্ছে মোট বিক্রিয়া, এই হচ্ছে সেই মোট বিক্রিয়া, নিচে হবে হচ্ছে সেই মোট বিক্রিয়া। তারপর এখন কি বসাবো, এখন এই জায়গায় বসাবো হচ্ছে সেই এইটা, আচ্ছা ঠিক আছে। দেখো এই জায়গায় হচ্ছে কি, এবার দেখছি Fe2+, এ হচ্ছে সেই 5, এই Fe2+, এই পাশে আর কি বাকি আছে, এ হচ্ছে সেই MnO4- প্লাস এখানে 8H+, দেন এখান থেকে আমি পাচ্ছি কি, ওই জায়গায় আমি দেখতেছি উৎপন্ন হয়েছে কি বলো 5, এ হচ্ছে সেই Fe3+, প্লাস এই জায়গায় উৎপন্ন হয়েছে কি বলো 4H2O+, এ হচ্ছে সেই Mn2+। এই হচ্ছে সেই কাহিনীগুলো। তার মানে কাহিনীটা কি হয়েছে, কাহিনীটা হচ্ছে এইরকম যে এই জায়গায় জারণ বিজারণ বিক্রিয়াটা মূলত জানতে চাইছি। তো এখানে জারক বিজারক তো আমি জানি, আমার এই প্যাটার্ন অনুসারে তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করলাম, তুল্য সংখ্যা এক্সচেঞ্জ, জারকের অক্সিজেন সংখ্যা অনুসারে পানি,
জারকের অক্সিজেন সংখ্যা অনুসারে আমি পানি নিলাম। তারপরের কাহিনীটা কি? তারপরে হচ্ছে পরিবর্তিত রূপ কমপ্লিট করে সমতাকরণ করা। এখন পরিবর্তিত রূপ আমি গত ক্লাসে চার্টে দেখাই দিছি পরিবর্তিত রূপ কোনগুলা। এই জিনিসটার পরিবর্তিত রূপ হচ্ছে Mn2+। সে যেহেতু আয়ন আকারেই আছে, তাকে কি করতে হবে বলো? সালফেট যুক্ত করে দিতে হবে। এই কারণে সালফেট যুক্ত করে দিছি। এখানে পটাশিয়াম আছে, পটাশিয়ামের সাথে সালফেট যুক্ত করে দিছি যেহেতু আয়ন। Fe যখন পরিবর্তিত হয়ে যায় সে পরিণত হচ্ছে তোমার Fe3+-এ। Fe3+টাও আয়ন, তার সাথেও যখন সালফেট যুক্ত করে দেব ফেরিক সালফেট উৎপন্ন হইতেছে। তারপর শুধু সমতাকরণ করা। সমতাকরণ কিভাবে করে? পটাশিয়াম যেহেতু একটা, ওই পাশেও একটা রাখতে হবে, একটা রাখার জন্য হাফ দিছি। দেন ম্যাঙ্গানিজ একটাই রাখতে হবে। আয়রন আছে 5টা, আমাকে 5টাই রাখতে হবে, এই কারণে হচ্ছে 5/2 দিছি। দেন এখানে হাইড্রোজেন সংখ্যা দেখতেছি, এখানে আছে 8টা, এই পাশে 8টা নাই, এই কারণে 8টা বানাইলাম। টোটাল গেছে। আমি যখন জারণ বিজারণ লিখতে যাব তখন দর্শকায়ন বাদে লিখতে হয়। দর্শকায়ন কারা? যাদের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাহলে এই জায়গায় পটাশিয়ামের জারণ সংখ্যার পরিবর্তন হয় না, তাহলে এই অংশটুকু হচ্ছে দর্শকায়ন। এখানে সালফেটের কোনো জারণ সংখ্যার পরিবর্তন হয় না, তাহলে Fe2+ FeSO4 হচ্ছে দর্শকায়ন, এটা বাদ। এখানে পটাশিয়াম হচ্ছে দর্শকায়ন, পটাশিয়াম বাদ। তাহলে এখানে Fe2+ যেটা আছে লিখলাম আমি Fe2+, ছিল 5টা, লিখলাম 5টা। কয়টা ইলেকট্রন ত্যাগ করবে এটা ডিপেন্ড করে কার উপর? তুল্য সংখ্যা। দেখো এটার তুল্য সংখ্যা 5, এটার হচ্ছে তুল্য সংখ্যা 1। সেম না ভিন্ন? ভিন্ন। ভিন্ন হলে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে লেখো -5 ইলেকট্রন। এখানে যদি -5 হয় তাহলে চোখ বন্ধ করে নিতে হবে +5 ইলেকট্রন। লিখে দিলাম আমি হচ্ছে +5 ইলেকট্রন। তারপরে কথাটা কি? এই জায়গায় পরিবর্তিত রূপটা কি? Fe3+। পরিবর্তিত রূপ লেখা দিয়ে দিলাম। ঠিক সেম ওয়েতে বিজারণের ক্ষেত্রেও তার পরিবর্তিত রূপ হচ্ছে Mn2+, লিখে দিছি। সে যেহেতু জারক, তার অক্সিজেন সংখ্যা অনুসারে কি হয়? পানি হয়। এই হচ্ছে পানিটা আমি এখানে লিখে দিছি। এবং এখানে হাইড্রোজেন আছে হচ্ছে 8টা, এর উপর বেস করে হচ্ছে এখানে হচ্ছে 8টা H+ এর কথাও এখানে বলে দিছি। দেন এই নিচে দুইটা বিক্রিয়াকে মোট বিক্রিয়া আকারে লিখে দিছি। এই ছিল এখানে টোটালটা। তার মানে কাহিনীটা কি হইলো? কাহিনীটা হইলো হচ্ছে এটার মাধ্যমে যে আমার টোটাল যে অংশটুকু ছিল রিটেনের 5টা টাইপের এখানে কোশ্চেন থাকে, 5টা টাইপের কোশ্চেন দেখানো শেষ। এখন তোমার কাজ হচ্ছে আমার আগের স্লাইডগুলো দেখা শেষ করে তারপরে হচ্ছে তুমি টেস্ট পেপার সলভে যাবা। এটার পিডিএফটা সাথে সাথে দিচ্ছি, এটা আবার হচ্ছে রিভাইজ দিবা, 10 মিনিটের মধ্যে তুমি দেখা ফেলবা। তারপর হচ্ছে টেস্ট পেপার খোলো, তুমি খুলে দেখবা যে হচ্ছে 95% কোশ্চেন তুমি ইজিলি সলভ করে ফেলতে পারতেছো। কিছু কিছু জায়গায় আটকাবা, ওইটা আমাকে কনফার্ম করলে মেসেজ দিলে আমি জিনিসটা আবার সলভ করাই দিব। ঠিক আছে কথাটা? তো আশা করি বুঝতে পারছো। এই অংশটুকু বুঝতে পারছো না? যদি বুঝতে পারো সুন্দর করে হচ্ছে বস কমেন্ট করো। যদি বুঝতে পারো এখানে বস কমেন্ট করো। এখানে 100% শিওর তুমি হচ্ছে একটা সিকিউ, এখানে তুমি 2টা সিকিউ এখান থেকে পাচ্ছ। যে কয়টা সিকিউ হইতেছে, এই যে সিকিউ গুলার টাইপ গুলো দেখাইলাম, 100% শিওর তুমি এখান থেকে সিকিউ পাইতেছো। এর বাইরে আর কোশ্চেন আসার সম্ভাবনাই নেই। হ্যাঁ, কোশ্চেন আসার সম্ভাবনাই নেই। আচ্ছা, এখানে এই যে আফরিন বলছে বস, মাহমুদুল বলছে হ্যাঁ বস, নোহা বলছে বস। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ রাশিদুল, এই তো বস, এই তো এক্সিলেন্ট, সাবাস। আশা করি এই অংশটুকু দেখার সাথে সাথে তোমাদের এই পরিমাণগত রসায়ন শেষ। আমরা নেক্সট ক্লাসে তোমাদেরই আকাঙ্ক্ষা অনুসারে আমরা কিন্তু একটা চ্যাপ্টার শেষ করব। তোমরা ওইখানে মনে হয় বলে বোর্ড দিছিলা যে আসলে তোমরা রাসায়নিক পরিবর্তনটা তখন করতে চাও। আমি তাহলে রাসায়নিক পরিবর্তন দিয়ে শুরু করতে পারি। ঠিক আছে? দেন মিথি, তাহমিনা, মধু, এই তো এক্সিলেন্ট, অসম্ভব ভালো লাগছে। তোমরা খুবই রেসপন্স করছো ক্লাসটাতে, এটা আমার খুব ভালো লাগছে। আশা করি তোমরা শেষ পর্যন্ত যারা রেসপন্স করে যাবা তারাই ভালো রেজাল্ট করবা, এই প্রত্যাশা। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এইখানে বিদায় নিতেছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম।